আছি ভাই, আছি। হ্যাঁ, যেটা হচ্ছিল যে নূর ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে আঞ্চলিক উচ্চারণ থেকে প্রমিত উচ্চারণে যাওয়ার যে হার্ডেলসটা, যে উনি অনেক চেষ্টা করেছেন কিন্তু উনি আহ, পারছেন না আর কি। কোনো না কোনো ভাবে সেটা বাধাগ্রস্ত হচ্ছে, একটু সমস্যা হচ্ছে। তো সেই জায়গাটায় বলছিলাম একটা বাস্তব ঘটনা যে আমার এক কাজিন, উনি নোয়াখালীর মানুষ, আমার সহকারী সরাসরি শিক্ষক। তো উনি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন ক্লাস নিচ্ছেন, খুব সুন্দরভাবে কথা শুরু করলেন যে আপনারা বড় হয়েছেন, আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, আপনারা উচ্চ শিক্ষা গ্রহণ করবেন, উচ্চ শিক্ষা গ্রহণ করে আপনারা জীবনের আরো একটা ধাপে এগিয়ে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে পাশ্চাত্য দর্শন পড়াবো। এই যে পাশ্চাত্য দর্শন যে বলবো, সঙ্গে সঙ্গে ক্লাসের মধ্যে হাসির রোষ। তার আগ পর্যন্ত কিন্তু উনি খুব সুন্দর করে বলছেন। তার মানে ওনার সমস্যাটা হচ্ছে পাশ্চাত্য উচ্চারণ। এই জায়গাটাই উনি স্বচ্ছন্দ না, উনি পারছিলেন। তো আমি পরে দেখেছি যে 4-5 বছরের মধ্যেই এই স্যারের, স্যার যেহেতু স্যারই বলি, যে ওনার যে ব্যাপক পরিবর্তন, যে প্রথম দিকে প্রমিত বাংলায় কথা বলতে গিয়ে মনে হতো যে একেবারে জীবন টিবন সব শেষ হয়ে যাচ্ছে। পরবর্তীতে গিয়ে দেখলাম যে এত চমৎকার তার কথা বলার ভঙ্গি, বাকভঙ্গি বা তার উচ্চারণ। বর্তমানে তিনি আমেরিকায় থাকেন। এখন তার কথার মধ্যে আবার আবার ইংরেজির প্রভাবটা খুব বেশি চলে এসেছে। ওইটা হচ্ছে আর এক বিপদ। এখন তার সঙ্গে বাংলায় গল্প করে আরাম পাওয়া যায় না, ইংরেজিতে গল্প করলে বেশ আরামে করা যায়। তো এটা হচ্ছে হুম, একটা হুম। হার্ডেলস অ্যাকচুয়ালি, যে আপনি যখন আঞ্চলিক থেকে প্রমিত উচ্চারণের দিকে যাবেন, তখন স্বাভাবিকভাবেই একটা ভাঙচুরের মধ্যে দিয়ে যেতে হবে। আর সেই ভাঙচুরের মধ্যে দিয়ে যাওয়ার সময় আহ, যে একটা মধ্যবর্তী অবস্থান, সেই অবস্থানটাকে আসলে আহ, আমাদেরকে প্রচুর ক্রিটিসাইজমের মধ্যে দিয়ে যেতে হয়। অনেকে ক্রিটিসাইজ করবে, আপনাকে নিয়ে হাসবে, আহ, আপনাকে ন্যাকা বলবে, আতেল বলবে, আরো অনেক কথা বলতে পারে। বিশেষ করে ছেলেদেরকে এই কথাগুলো বেশি শুনতে হয় মেয়েদের চাইতে, কারণ মেয়েরা একটু ঢং ঢং বেশি ভালো জানে। ফলে ওটাতে কাভার হয়ে যায় যে ওর ঢঙের মধ্যে দিয়ে আছে, কিন্তু ছেলেরা তো ঢং করতে পারে না। তো ছেলেদেরকে তখন এই জিনিসগুলো শুনতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার উদ্দেশ্যটা কি, কেন আপনি এই প্রসেসের মধ্যে এসেছেন, সেই উদ্দেশ্যটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, তাহলে একটা সময় এই জিনিসটা কেটে যাবে। আমার নিজেরও অনেক অভিজ্ঞতা আছে। আমি গ্রামীণ ফোনে ছিলাম, আমি রবিতে ছিলাম, বিশেষ করে শুরুর দিকে। আহ, আমার কলিগসরা, আমার বসেরা বলতো যে আমি নাকি একটু বেশি স্টাইল করে কথা বলি। একটা কথা ছিল কি, ইস্ত্রি দেয়া কথা, মানে আয়রন করি না আমরা, খুব কাপড় চোপড় প্রেস করি, তো আমার কথা নাকি এরকম প্রেস করা আর কি, বাজে বাজে। এখন যখন সেই বসেরাই তাদের কোনো প্রোগ্রামের জন্য ডাকে, মজাই লাগে প্রথম কথা। তখন জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে এখন মনে হয় না যে কথার ভাঁজে ভাঁজে মানে প্রেস করা কথা। কারণ কথা জিনিসটাই একটা বিশাল জায়গা। একটা কথাই আছে, হুম। কথায় ভাত কাপড়, কথায় চড়তা। কথাটা আপনি কিভাবে বলবেন সেটা হচ্ছে মুখ্য বিষয়। আপনি কথা দিয়ে কি কি উদ্দেশ্য হাসিল করবেন, সেটা হচ্ছে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি যখন গরুর হাটে যাবেন, যারা গরুর হাটে গিয়ে গরু কিনেছেন, তাদেরকে গিয়ে নিশ্চয়ই বলেননি, এই যে ভাই, গরুটির দাম কত, এই গরুটির শিং কটি, বা এই গরুর দাঁত কটি। এটা নিশ্চয়ই আপনি বলেন। আপনি আপনার ওখানে গিয়ে আপনি ওখানকার মতো করে কথা বলছেন। এই চর্চাটা থাকতে হবে। যারা প্রমিত বাংলায় কথা বলে, তাদের মধ্যে আর একটা সমস্যা আছে, তারা আঞ্চলিকতায় যেতে পারে না। কিন্তু ভয়েস আর্টিস্ট যখন হবেন, তখন আপনাকে দুটো জায়গাতেই সমান তালে দক্ষ হতে হবে। শুধু প্রমিত বাংলায় কথা বললাম, ভয়েস আর্টিস্ট হয়ে গেলাম, না। এটা কিছু গল্প আসবে, কিছু নাটক আসবে, যেগুলো আঞ্চলিক ভাষায় রচনা করা, তখন কি করবে? সেটাকে প্রমিত করে তারপরে সেটা অ্যাক্টিং করবেন বা ন্যারেট করবেন, তাহলে তো কিছুই হলো না। কারণ সেই গল্পটা তো সেই কোনো একটা অঞ্চলকে নিয়ে তৈরি করা। বলতে পারি লাল সালুর কথা। লাল সালুতে প্রচুর ডায়লগ রয়েছে, এটা আমরা সবাই জানি। মানে শিক্ষকরা আগেই বলেন যে লাল সালু নোয়াখালীকে নিয়ে আগে অ্যাটাক করে, যে যদি এটা উচিত না। কারণ
ওই ডায়ালেক্ট শুধু নোয়াখালী না, ওই ডায়ালেক্ট ফেনীতেও আছে, লক্ষ্মীপুরেও আছে, কুমিল্লার কিছু অংশ ওই একই ডায়ালেক্টের কথা বলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? জি জি, ভালো আছি। ক্লাস শুরু হয়ে গেলে জাস্ট ঢুকে যাবেন, সালাম টালাম আমরা পরেও ইয়ে করতে পারবো। দিলাম। আমরা আচ্ছা আচ্ছা। আজকে আজকের পাঠে চলে যাই সরাসরি। আজকে আমাদের যে পাঠ, সেখানে আমরা বেশ কিছু জিনিস রেখেছি, আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন। আমি প্রেজেন্টেশন এটা দিয়ে দিচ্ছি। ফোকাস এরিয়া অফ ভয়েস জব। প্রথমেই দেখেন প্রোনাউন্সিয়েশন, এই শব্দটি রয়েছে। আপনারা কি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ভালো জি মতো স্যার, স্যার দেখতে পাচ্ছি। পরিষ্কার বুঝতে পারছি না, ভালো এটা পরিষ্কার ব্লার্ড করুন। হয়ে আছে স্যার। হ্যাঁ, জুমের কারণে এটা একটা সমস্যা হচ্ছে, এটা আমরা নিজেরাও খেয়াল করছি। তারপরে আচ্ছা, মানে এবার মনে হয় একটু পরিষ্কার হচ্ছে, তাই না? না ভাই, আপনি কি কাইন্ডলি একটু ফুল স্ক্রিন করবেন পাওয়ার ফুল পয়েন্ট স্ক্রিন, স্লাইড? ফুল স্ক্রিন করে দিয়েছি, দেখেন। না, আমরা ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি না। আপনি কি ইয়েতে আছেন, ফেসবুক লাইভে না ইয়েতে, জুমে? না, আমি জুমে দেখতে পাচ্ছি যেটা। আচ্ছা, তাহলে আমাকে আবার স্কেপ করে বেরোতে হবে, আমার নিজেকে সরিয়ে নিতে এবং হবে এক্ষেত্রে। আরেকটা ব্যাপার আমার এখানে হচ্ছে, এটা কি আমার পার্সোনাল নেটওয়ার্ক ইস্যু কিনা আমি বলতে পারতেছি না। সেটা হলো আপনার কথার সাথে আপনার ভিডিওর সিঙ্ক হচ্ছে না। এটা কি হ্যাঁ, এটা সবারই হচ্ছে টেকনিক্যাল, নাকি এটা হুম, আমার এখানেও হচ্ছে এটা এরকম। টেকনিক্যাল, আচ্ছা। এটা টেকনিক্যাল প্রবলেম, এটা নেটওয়ার্কের কারণে হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, আমি তাহলে আমার নিজেকে একটু অফ রাখলাম। এবার স্লাইডের গিয়ে, এবার দেখুন তো পুরো স্ক্রিন জুড়ে পেয়েছেন কিনা, আমাকে একটু জানাবেন আপনাদের। না, আমার এখানে ওই আগের মতোই হচ্ছে, শুধু আপনাকে দেখা যাচ্ছে না। স্যার এখনো ফুল স্ক্রিন হয় নাই। ফুল স্ক্রিন কি ইয়েতে হয় নাই? না স্যার। আমি তো আমার ক্যামেরাটা অফ করে দিলাম, এখন তো ফুল স্ক্রিন হয়ে যাওয়ার কথা। পাওয়ার পয়েন্টে এরকমই হবে, এর চেয়ে বেশি মনে হয় হবে না। না, আমরা তো করি, এর থেকে বেটার হয়, একদম পুরো ঝকঝকে হয়। আচ্ছা ভাইয়া, আপনি একটা কাজ করবেন, আপনি কি অ্যাপ্লিকেশন শেয়ার দিয়েছেন নাকি ডেস্কটপ শেয়ারিং করেছেন? শেয়ারিং। শেয়ার, ডেস্কটপ শেয়ারিং, আমার ডেস্কটপে যা আছে সেটা শেয়ারিং হচ্ছে। তাহলে হওয়ার কথা না আর কি। যাই হোক। ডেস্কটপ শেয়ারিং। ভাইয়া এটা তো ব্লাড দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আমরাও খেয়াল করেছি, এটা ব্লার দেখা যাচ্ছে, এটা হয়তো বা সামনের ইয়েতে এটা চেঞ্জ হয়ে যাবে আশা করি। এখনো আমি যে এটা দিয়েছি সেটা ফেসবুক লাইভে এখনো এখনো এটা আসে নাই। আচ্ছা, যাই হোক, আমরা চলে যাই প্রথমে, যেটা আছে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ। বাংলা আহ, বর্ণমালায় আমরা এর আগে যেটা আলোচনা করেছিলাম মৌলিক স্বরধ্বনি নিয়ে, বা তারপর স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, এই জায়গা। তো মৌলিক স্বরধ্বনি যখন আমরা বলছি, সেখানে আমরা 7টা ধ্বনি পাচ্ছি: ই, এ, এ, আ, অ, ও, উ। তাহলে বাকি যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো কি, এই প্রশ্নটা সাধারণত কেউই করে না। সেই ধ্বনিগুলোকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। যেমন ওই, ও, রি, এগুলো হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তার মানে আমরা বাংলা স্বরবর্ণে আমরা হচ্ছে মৌলিক স্বরধ্বনি যেমন পেয়েছি, এর পাশাপাশি যৌগিক স্বরধ্বনি আছে। এখন কথা হচ্ছে যে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা বর্ণমালাকে কিভাবে দেখানো হয়। সেক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে মুখ্য আলোচ্য বিষয় বা আলোচ্য জায়গা। যেহেতু মৌলিক স্বরধ্বনি আমরা আগে আলোচনা করে ফেলেছি, এখন উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিটাই সামনে চলে আসে। কারণ ব্যঞ্জন ধ্বনি স্বরবর্ণ বা স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়ে আর একটা নতুন ধ্বনি তৈরি করছে, সেজন্য ব্যঞ্জন ধ্বনিটাই এখানে আলোচনা হবে। এবং এখানে আমরা 5টা জায়গা দেখতে পাই, যে জায়গাগুলো থেকে আমাদের এই ধ্বনিগুলো উচ্চারিত হয়। প্রথম যে উচ্চারণ স্থান সেটা হচ্ছে কণ্ঠ, তারপরে যে উচ্চারণ স্থান সেটা হচ্ছে তালব, 3 নম্বরে মূর্ধা, 4 নম্বরে দন্ত, 5 নম্বরে ওষ্ঠ্যধ্বনি। কণ্ঠ,
কণ্ঠ কোন জায়গায় সেটা আমরা মোটামুটি সকলে জানি, তারপর আমরা একটু ক্লিয়ার করতে চাই আর কি। জিহ্বা বলিও মানে জিহ্বার একেবারে গোড়ার দিকে আমাদের গলার যে জায়গাটা, যেখান থেকে আমাদের স্বর ভেসে আসে, যেখান থেকে কথা উৎপন্ন হয়, সেই জায়গাটা হচ্ছে কণ্ঠ। এই কণ্ঠ থেকে যেই ধ্বনিগুলো তৈরি হয়, সৃষ্টি হয়, সেই ধ্বনিগুলোকে বলা হয় কণ্ঠ বা জিহ্বা মূলীয় ধ্বনি। তারপরে রয়েছে তালব্য। তালব্য বা অগ্রতালুজাত ধ্বনি। এক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়, মানে যে জিনিসটাকে আমরা ফোকাস করি, সেটা হচ্ছে যে এই তালব্য কোনটা। তালব্য হচ্ছে আপনার জিভ কোনো ধ্বনি উচ্চারণের সময় জিভের উপরিভাগ সরাসরি উপরের যে অংশে লাগে। মানে আপনি যদি জিভের উপরিভাগটা মুখের ভিতরে উপরের দিকে আঙ্গুল দিয়ে একটু ঠেলা দেন, উপরে যে ফাঁকা জায়গাটা আছে, ওখানে ফাঁকা জায়গার একটু আগে ওখানে একটু উঁচু মতো জায়গা আছে, ওখানে গিয়ে জিভের ধাক্কা লেগে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেটাকে বলা হচ্ছে তালব্য বা অগ্রজাত ধ্বনি। এই ধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বার মধ্যবর্তী অংশটা তালুর সামনের দিকের শক্ত অংশকে স্পর্শ করে, যেটা বলছিলাম যে উঁচু জায়গা, সেই শক্ত অংশটাকে স্পর্শ করে। এই ধ্বনিগুলো কি কি, তার আগে কণ্ঠ ধ্বনিগুলো কি কি সেটা বলা হয়নি, সেটা হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। এই পাঁচটা হচ্ছে কণ্ঠ ধ্বনি। আর তালব্য বা অগ্রজাত ধ্বনি হচ্ছে চ, ছ, জ, ঝ, ইয়। এই জ হচ্ছে বর্গীয় জ। চ, ছ, জ, ঝ, ইয়। এরপরে হচ্ছে মূর্ধা বা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি। মূর্ধাটা কোন জায়গা? মূর্ধা হচ্ছে দাঁতের গোড়ার শেষের দিকে, মানে শেষ হয়ে যাচ্ছে, এবং যেখান থেকে তালু শুরু হবে সে মধ্যবর্তী জায়গাটা হচ্ছে মূর্ধা। এখানে জিহ্বার সামনের ডগা লেগে বা উল্টে উপরের দিকে অবস্থান করে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় মূর্ধা বা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি। যেমন ট, আপনার নিজেরা খেয়াল করুন টটা কিভাবে উচ্চারিত হচ্ছে। ট, জিহ্বার একটু ভাঁজ করে উপরের অংশের, যেটাকে মূর্ধা বলছি, দাঁতের গোড়ার শেষে এবং তালুর শুরুর জায়গাটাকে স্পর্শ করে কিন্তু এই ধ্বনিগুলো উচ্চারণ হয়। যেমন ট, ঠ, ড, হ, মূর্ধন্য। দন্ত বা অগ্রদন্তমূলীয় ধ্বনি, এটা আমরা সবাই জানি মোটামুটি, যে দাঁতের সঙ্গে জিহ্বার ডগা স্পর্শ করে বা ঘষা লেগে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় দন্ত বা অগ্রদন্ত। যেমন ত, থ, ত, থ, দন্ত। একেবারে জিভের সামনের দিকের অংশ দাঁতের গোড়ার দিকে নিচের দিকের অংশের সঙ্গে ধাক্কা লেগে করে উচ্চারিত হচ্ছে। আবার খেয়াল করুন, ত, থ, দ, থ, দন্ত। এরপরে ওষ্ঠধ্বনি প, ফ, ব, ভ, ম। একেবারে স্পষ্ট দুইটা ঠোঁটের ব্যবহার এখানে মানে হবে, এর বিকল্প নেই। মানে দুইটা ঠোঁটের ব্যবহারের ফলে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় ওষ্ঠধ্বনি। প, ফ, ব, ভ, ম। এই পাঁচটি জায়গাকে আরো কয়েকটি ভাগে ভাগ করা হয়। প্রথম দুটি ভাগ হচ্ছে অঘোষ ধ্বনি আর ঘোষ ধ্বনি। এটা খুব ইম্পর্টেন্ট। অঘোষ ধ্বনি এবং ঘোষ ধ্বনি, আমি একটু পিছন থেকে বলি ঘোষ ধ্বনি আর অঘোষ ধ্বনি, তাহলে বলতে সুবিধা হয়। যে ঘোষ ধ্বনি, যে কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি কাঁপে, সেই ধ্বনিগুলোকে বলা হয় ঘোষ ধ্বনি। জাস্ট গলায় হাত দিয়ে পরীক্ষা করুন, গ, ঘ, ঙ, বর্গীয় জ, এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। ভাইয়া আবার আপনার চেহারাটা দেখলে ভালো হইতো, আমাদের অনেক আচ্ছা, তাহলে আমাকে প্রেজেন্টেশন থেকে বেরিয়ে যেতে হবে একটু। আচ্ছা, এরপরে হচ্ছে অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনিতে স্বরতন্ত্রী কম কাঁপে, এটাও পরীক্ষা করতে পারি গলায় হাত দিয়ে। ক, খ, চ,
ছ, ট, হ, এই জায়গাগুলো আপনি দেখবেন কোনটাতে স্বরতন্ত্র বেশি কাটছে। ওদিকে আবার গ, খ, ও, বর্গীয় জ, ছ, ইয়, তারপরে ড, ঠ, মূর্ধন্য যেই ধ্বনিগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রে বেশি কাঁপে সেগুলো হচ্ছে ঘোষ, আর যেগুলোতে কম কাঁপে সেগুলো হচ্ছে অঘোষ। আবার এই ঘোষ এবং অঘোষকে আরো দুই ভাগে ভাগ করা হয়, অল্প প্রাণ এবং মহাপ্রাণ। খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা যখন আপনার কাজ করতে যাবেন তখন ভালোভাবে বুঝতে পারবেন, তার আগ পর্যন্ত আসলে বোঝা খুব মুশকিল। আমরাও বুঝিনি, যারা এখন শেখে তারাও বুঝতে বুঝতে পারে না, বোঝার মতো আসলে বিষয়ও না, কিন্তু কাজ করতে গেলে তখন বোঝা। সে অল্প প্রাণ মহাপ্রাণ, যে ধ্বনি উচ্চারণগুলো করার সময় বাতাস বেশি লাগে, ফুসফুস থেকে বাতাস বেশি বের হয়, সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। আর যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস কম বের হয় তাদেরকে বলে অল্প প্রাণ ধ্বনি। যেমন মহাপ্রাণ ধ্বনির মধ্যে রয়েছে খ, খ, ছ, ছ, ঠ, ঢ, থ, থ, ফ, ফ। দেখুন এই উচ্চারণগুলো করার সময় আপনারা নিজেরাও করবেন, আমি শুনবো। একটা ধাক্কা টাইপের লাগে, মনে হয় যে মানে আমার খুব কষ্ট হচ্ছে, আমার একটু হলেও একটু আলাদা এক্সট্রা প্রেশার দিতে হয়। যেমন ছ, আপনি যখন ছ বলছেন, ছ, ছ, আপনি যখন উম, ঠ বলছেন, ঠ, ঠ বলার সময়ও একটা ধাক্কার মতো। কিন্তু আপনি যখন ক বলছেন অত বেশি বাতাস লাগছে না। আপনি যখন গ বলছেন স্বরতন্ত্রী কাঁপছে কিন্তু বাতাস বেশি লাগছে। আবার যখন চ বলছেন কোনো বাতাসই লাগে না। তো আবার যখন বর্গীয় জ বলছেন এই জায়গাগুলো গম গম করে উঠবে। বর্গীয় জ, এই যে পার্থক্যগুলো এটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য, খুব মনোযোগ সহকারে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, এখন বলতে পারেন যে কি দরকার এত কিছু জানার, আমি তো ঠিকই কথা চালিয়ে যাচ্ছি, আমার মানুষের সঙ্গে আমার যোগাযোগ তৈরি হচ্ছে, আমি কথা বলে যাচ্ছি, অসুবিধা তো হচ্ছে না। আপনি ওই যে একটা জোকস আছে না, থালা বাসনের দাম কত, এমন ভাবে 400 বলছে, কখনো শুনে মনে হচ্ছে 700, কখনো 400, 700, 400 না 700, 700 না 700। তো কারণটা কি, সে ক্লিয়ার করছে, সে নিজেও জানে না যে সে আসলে কি বলছে। এই ক্ল্যারিটিটা খুবই দরকার কথা বলার সময়। আপনার ক্ল্যারিটি, শব্দগুলো মনে রাখবেন। ডাবিং করতে গেলে বা আপনি ন্যারেট করতে গেলে যদি ক্ল্যারিটি না থাকে, আপনি একটা লাইন পড়ছেন, আপনার পড়তে গিয়ে একটু মনে হলো যে একটু অসুবিধা লাগছে এটা উচ্চারণ করতে, আপনি কিন্তু কোনোভাবে তাল মানে ফাঁকি দেওয়া যায়, হ্যাঁ, ফাঁকি দিয়ে দিলেন, কিন্তু এটা এমন একটা কাজ, সে ফাঁকিটা যিনি শুনেন তিনি বুঝতে পারেন যে এই জায়গাটায় ন্যারেটর ফাঁকি দিয়েছে, তিনি উচ্চারণের এই জায়গাটায় সমস্যার মধ্যে পড়ে গেছে। এখন যে অল্প প্রাণ মহাপ্রাণের কথা বলি, অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি যখন পাশাপাশি থাকে তখন আমাদের কথা বলতে খুব এরকম এই মুহূর্তে সেরকম শব্দ মনে পড়ছে না যে দুটো পাশাপাশি নিয়ে মানে অল্প প্রাণ এবং মহাপ্রাণ মানে ধ্বনির ক্ষেত্রে বিশেষ করে আহ, দুটো বর্ণকে পাশাপাশি থাকতে হবে। যেমন অল্প প্রাণে হচ্ছে আহ শেষে ক বা চ বা গ এরকম থাকতে হবে, তার আগে দিয়ে বা তার পর পরে থাকতে হবে ঘ, ঘ। এরকম দুটো বর্ণ যখন পাশাপাশি অবস্থান করে তখন মানে যে ট্রানজিশনের যে ব্যাপারটা ওই জায়গাটা একটা ধাক্কা খায়। আমি আমার নিজস্ব একটা উদাহরণ দিই, এটা খোকা অবশ্য। হ্যাঁ, খোকা খোকা, খোকাতে খ আগে চলে এসছে, কয়ের পরে আগে যদি অল্প বলেন। প্রাণ পরে মহাপ্রাণ। হ্যাঁ, প্রথমে অল্প প্রাণ তারপরে মহাপ্রাণ। কথা কথা, খ, খ প্রথমে ক হচ্ছে, অল্প হ্যাঁ, প্রাণ, হ্যাঁ খ কথা, মহা। হ্যাঁ, কথা, ঠিক আছে, কথা, এটা একটা অল্প প্রাণ মহাপ্রাণ কথা। দুটো শব্দ যখন নেবেন বর্ণ, ওই জায়গাটায় এই জিনিসটা বেশি ক্লিয়ার করা যায়। যেমন কথা বললেন তো, কথার সঙ্গে প্রথা, কথার সাথে যখন আপনি প্রথা বলবেন
একজন দিয়েছেন কাঠ, সুন্দর। উচ্ছ্বাস, এই যে এই শব্দটা বলতে গিয়ে অনেকেরই ঝামেলা হয়। আমি আমার নিজের একটা অভিজ্ঞতা দিই, ওটা অবশ্য শ্বাসাঘাতের সঙ্গেও যুক্ত। আহ, মিসেস আহ, মিস সরে মিসেস সিম্পসন, মিসেস সিম্পসন, এই শব্দটা আমাকে বলতে হবে ডায়লগ আকারে, মিসেস সিম্পসন। তো এই মিসেস বলার পরে আবার যখন এস আসছে তখন কিন্তু কোনোভাবে ইজি হয় না। ওখানে দুইবার এস এস করেছি মিসেস, আবার এখানে সিম্পসন যখন করছে তখন সিম্পসন হয়ে যাচ্ছে বা মিসেস হয়ে যাচ্ছে। মানে তালবর্ষ, দন্তস্ব এবং এস, এই তিনটার একটা গন্ডগোল পেকে যায়। এই জায়গাগুলোতে অল্প প্রাণ, মহাপ্রাণ, শ্বাসাঘাত, এই ধ্বনিগুলো, অঘোষ ঘোষ ধ্বনি, এই জায়গাগুলোতে এসে তখন বোঝা যায় কাজ করতে গিয়ে যে ঝামেলাটা কোন জায়গায় হচ্ছে। আর একটা জায়গায় কষ্ট হয়, সেটা হচ্ছে সংস্কৃত ও সংস্কৃত আশ্রয়ে যেসব শব্দ আমরা ব্যবহার করি, বিশেষ করে বঙ্কিমের লেখায়, বঙ্কিমচন্দ্রের লেখায় প্রচুর সংস্কৃত শব্দ রয়েছে। ওখানে স্ত্রোত রয়েছে, সেই স্ত্রোত পাঠ করার সময় এই জিনিসগুলো খুব গভীরভাবে উপলব্ধ হয় যে আসলে এই জিনিসগুলো জানা থাকলে অনেকটা সহজ হয়। যদিও এক্ষেত্রে আমার অভিজ্ঞতা ভালো। আমাকে কাব্যিক প্রথমে যেই বইটা দিয়েছিল পাঠ করতে, সেটা ছিল কমলাকান্তের দপ্তর। সেই কমলাকান্তের দপ্তরের একটা পুরো পৃষ্ঠা জুড়ে ছিল একটা পুজোর শ্লোক। তো ওটা যখন পড়তে শুরু করলাম, দমটম নিয়ে শুরু করেছিলাম, কারণ আমার একটা টার্গেট ছিল যে আমি একেবারেই যাব, আমি ওখানে ফার্মলিং করতে দিব না বা ফার্মলিং হতে দিব না। তো এখানে কয়েকটা বিষয় চ্যালেঞ্জ ছিল। এক হচ্ছে ফার্মলিং না করে একটানে পড়া, দ্বিতীয় কথা উচ্চারণ ঠিক রাখা, তৃতীয় হচ্ছে ওটা একটা ছন্দে আবৃত করতে হয়েছে, সেই ছন্দে মাধ্যম দিয়ে যেতে হয়েছে। শ্লোকে যে একটা ছন্দ ছন্দ থাকে, যেমন ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্থিতা নমস্তেস্য 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 নমঃ নমঃ, ইয়া দেবী মাতৃরূপেণ, সবগুলো এখন মনেও থাকে না, যাই হোক। তো এই যে এইভাবে যাওয়াটা একটা চ্যালেঞ্জ ছিল। তো পেরেছি, করেছি ওখানে কাজটা। তো এই জায়গাগুলো আসলে আপনাকে বারবার চর্চার মধ্যে আনতে হবে, আপনাকে চর্চার মধ্যে থাকতে হবে, দেন আপনি জিনিসটাকে সহজভাবে প্রেজেন্টেশন করতে পারবেন, নিজে পাঠও করতে পারবেন। উচ্চারণে যে এই কথাগুলো বললাম, ঘোষ, অঘোষ, কণ্ঠ, তালু, মূর্ধা, এটা একটা পিকচার আছে, আমি এটা গ্রুপে দিয়ে দিব, এবং আশা করি সেখান থেকে আপনারা এটা নিজেদের সংগ্রহে রাখবেন, এবং একই সাথে এখান থেকে আপনাদের উপকারও হবে। আমি ক্লাস শেষে এটা দিয়ে দিব আপনাদেরকে, ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না। এরপরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছি আজকে, সেটা হচ্ছে ছন্দ। ছন্দ আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। ছন্দের ব্যাপারে কারো কি ধারণা আছে? আমাদের এখানে কেউ কেউ আবৃত্তি শেখান আমি দেখেছি, তারা কি একটু বলবেন ছন্দর বিষয়ে? বা শুধু শেখা, মানে যারা শেখান তারাই জানবেন এমন কোনো কথা না। এমনি আপনাদের কারো কোনো ধারণা আছে কিনা ছন্দ নিয়ে? ভাইয়া তাল নিয়ে কিছুটা ধারণা আছে। তাল নিয়ে ধারণা আছে? আচ্ছা, জি, বলুন শুনি, আপনারটাকে একটু শুনি। না বলার মতো করে না, আমি নিজে তালে করতে পারি আর কি, ওইভাবে আহ ডিটেলস বলতে পারবো না আমি। না, যতটুকু মানে আপনি আপনি মানে যতটুকু জানেন, যতটুকু আপনি এক্সপ্রেস করতে পারেন, সেটা সেটা একটু ক্যামেরা অন করে বলবেন, তাহলে আমাদের সকলের সুবিধা। আসলে হ্যাঁ, ওভাবে কখনো বলা হয়নি আমার। আমি যেহেতু একটু আহ, গান শিখি, হুম শেখার হুম চেষ্টা করি, হুম তো সেই সূত্রে আর কি যে কয়েকটা তাল তাল পড়ে, যেমন কাহার বা দাদরা, ত্রিতাল, ওই তালগুলো আমি গানের তালে তালে করার চেষ্টা করি আর কি, এবং করতে পারি। কিন্তু এমনি ডিটেলস বলতে বললে আমি বুঝিয়ে বলতে পারবো না, মানে আমি নিজে তালে করতে পারি। না, তাহলে তো যেরকম এক মাত্রা, দুই মাত্রা, তিন মাত্রা আছে, যেমন তা ধিন হ্যাঁ, ধিন না, তা তিন ধিন না, তেরে কেটে ধিন না, এইটাই তো, তাই না? আপনি এইটাই তো বলতে হ্যাঁ, চাইছিলেন।
হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। যারা গান জানেন, যারা গানের চর্চার সঙ্গে আছেন, এই জিনিসটা, এই সেন্সটা কিন্তু খুবই দরকার। পাঠে কিভাবে এটা আসবে সেটা তারই জানে। আপনি চমৎকার একটা পয়েন্ট ধরেছেন, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা রুথ, আপনি হাত তুলেছেন, বলেন। জি, ছন্দ বলতে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ওই যে ছোটবেলায় আমরা একটা লাইনের সাথে লাস্টের অক্ষরটার সাথে পরের আবার লাইনের শেষের অক্ষরটা যে মিলাইতাম, যেমন আতা গাছে তোতা পাখি। না, এটা মিললো না। মানে বলেন, প্রথম আছে আছে, লাইনটাই হচ্ছে আপনি ঠিকই আছেন, আতা গাছে তোতা পাখি, বলেন, তারপরে বলেন। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এতটা কি তবু কথা কয় না কেন বউ, এই যে মোয়ের সাথে মিললো। বউ, হ্যাঁ, মোয়ের সাথে হ্যাঁ হ্যাঁ, বউটা মিলেছে, হ্যাঁ। জি জি, এই যে রসু রসুটা মিলে গেল, এটাই হচ্ছে ছন্দ। হ্যাঁ, মানে এটা এটা ছোটবেলায় আমি এটা এটাই ছন্দ, এটা ভাবে বলা যাবে না। আচ্ছা। প্রথম কথা হচ্ছে, ছন্দ বলতে আসলে যেটা বোঝায় যে একদম স্বাভাবিকভাবে যেটা সংজ্ঞা আসে, একজন হুম হুম লেখক যে লেখাটা লিখেছেন, সেটা কবিতার কবিতার ক্ষেত্রে বিশেষভাবে, গদ্যের ক্ষেত্রে পরে আসবো আমি। কবিতার ক্ষেত্রে তিনি একটা কবিতা লিখেছেন, সেটাকে যখন যিনি আবৃত্তি করবেন, তিনি হুম হুম যে ভেতরের সৌন্দর্যটাকে, সে কবিতার রসকে, যে বা কাব্য সুষমাকে তার পড়ার ভঙ্গি দিয়ে সেটাকে মূর্ত করে তোলেন, সেটাকে হুম, প্রথম কথায় বলেন ছন্দ। একটা আচ্ছা। বিশেষ ধারা সেখানে অনুসরণ করা হয়। এখন এই ছন্দকে ভাঙতে গিয়ে আমাকে ভাঙতে হবে অক্ষর এবং মাত্রায়। অক্ষর এখন কি? আমি জানি আপনারা সবাই মিলে অক্ষর বলতে গেলে বর্ণকে বোঝাবে। অক্ষর হ্যাঁ কিন্তু বর্ণ না, আগে বলে দিচ্ছি। অক্ষর মানে কিন্তু বর্ণ, এটা আমরা ভুল জেনে এসেছি। আচ্ছা। অক্ষর হচ্ছে আপনি এক শ্বাসে যতটুকু উচ্চারণ করতে পারেন, সেটাই হোক অক্ষর। যেমন বই, এইখানে দুটো বর্ণ রয়েছে কিন্তু অক্ষর একটা। কাল, দুটো বর্ণ রয়েছে কিন্তু অক্ষর একটা। আমারে, আমার শব্দটাকে ভাঙেন, সিলেবাল, এক কথা সিলেবালটাকে ভাঙেন। আ, মার, আ এটা একটা অক্ষর, মার এটা একটা, কিন্তু এখানে বর্ণ তিনটা, আ, মা আর র। এই জিনিসটা বুঝলে অক্ষর এবং বর্ণের পার্থক্যটা একদম ক্লিয়ার হয়ে যায়। সাধারণত আমাদের স্কুলগুলোতে যেটা শেখানো হয়, বর্ণ, বর্ণকে আমরা অক্ষর হিসেবে শিখাই। আজকে তোমাদেরকে অক্ষর শিখাবো, অ বলে একটা টান দিয়ে শিখিয়ে দিই। ঠিক আছে, আমি ইয়ে করবো না, আমি ওটাকে সরাসরি মানে বলবো না যে তিনি ভুল বলছেন, কিন্তু একটু উপরের ক্লাসে গিয়ে যদি এটাকে ভেঙে দেওয়া যেত, উপরের ক্লাসের শিক্ষকরা যদি একটু বলতেন, বিশেষ করে ক্লাস 5 6-এ গিয়ে যদি বলতেন যে না আসলে এটা অক্ষর না, অক্ষর হচ্ছে আমার এক শ্বাসে আমি যতটুকু বলতে পারবো, সেটা হচ্ছে আমার অক্ষর, মানে একটা ঝোঁকেই। আর উম, এই অক্ষরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুক্ত অক্ষর আর একটা হচ্ছে রুদ্র অক্ষর। মুক্ত অক্ষর কি? যে অক্ষরের সমাপ্তিতে স্বরধ্বনি থাকে তাকে বলা হয় মুক্ত অক্ষর। যেমন নীলিমা, নীলিমা, এই নীলিমাতে আমি তিনটা কিন্তু অক্ষর পেয়েছি, নি, লি, মা, এবং মায়ের শেষে আছে আকার, তার মানে এটা মুক্ত অক্ষর। আর রুদ্ধক্ষর বা বদ্ধক্ষর কোনটা? যে অক্ষরের সমাপ্তিতে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে বলা হয় রুদ্ধ অক্ষর বা আহ, আপনার বদ্ধ অক্ষর বলে, কেউ রুদ্ধ কেউ বদ্ধ, একই অর্থ বোঝায়। যেমন মাছ, মাছ কিন্তু একটাই অক্ষর, মা ছ এভাবে উচ্চারণ করা যাবে না, এটা মাছ, ময়াকার ছ, মাছ। আর ছ হচ্ছে ব্যঞ্জন, একটা অক্ষর কিন্তু বর্ণ দুটো, শেষে ব্যঞ্জন ধ্বনি রয়েছে বা ব্যঞ্জন বর্ণ রয়েছে। এইভাবে আমাদেরকে অক্ষর এবং বর্ণের পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে মাত্রা, যেটার সঙ্গে তালের যে, কে যেন বলছিলেন তালের কথা, ইশরাত, ইশরাত বলছিলেন তো তাই না তালের কথা? লায়লা। লাইলা, আচ্ছা সরি, লাইলা বলছিলেন যে ধ্বনি পরিমাপই হলো মাত্রা। প্রধানত ধ্বনি পরিমাপের ক্ষুদ্রতম মানদণ্ডকেও বলা হয় মাত্রা। আর ক্ষুদ্রতম মাত্রাকে পরমাণু বলে অভিহিত করা যায়, মানে এখানে অনেক বকিস কথাবার্তা। তো কতিপয় ছন্দের মাত্রা মানদণ্ড এভাবে আমরা ইয়ে করতে পারি, যেমন স্বরবৃত্ত
এক মাত্রা, মুক্তাক্ষর রুদ্ধাক্ষরেও এক মাত্রা, যেমন মাছ, বই, বই, এগুলা মানে মাত্রা এবং অক্ষরের মধ্যে খুব কাছাকাছি, পার্থক্যটা খুবই কম, ওই এক ঝোঁকেই যতটুকু আমি যাচ্ছি। যেমন তিনদার তিনজন, তিনদার তিনজন, এটা বলে দিলাম, ছিপ খান তিনদার তিনজন মাল্লা, ছিপ একটা মাত্রা, ছিপ খান তিনদার তিনজন মাল্লা, হাতে তালি দিয়ে দিয়ে এই জিনিসটাকে চর্চা করতে হবে। ছিপ স্যার। খান, হ্যাঁ কে বলছিলেন? জি স্যার, আমি বলছি তবে কি আপনার এই অনুযায়ী যতটুকু আমি বুঝলাম আর কি, তবে কি আমরা এরকম বলতে পারি অক্ষর উচ্চারণের কাল বা পরিমাণকেই মাত্রা বলা যায়? না, এক তো এক এক না, মাত্রা। ওভাবে ডিরেক্টলি বলা যাবে না, কারণ এখানে আরো কিছু বিশেষণ ঢুকবে, আরো কিছু ব্যাখ্যা ঢুকবে আর কি। ধীরে ধীরে যাবো আমরা। এই বললাম না, লাইনটা খুব কাছাকাছি, জি যে অক্ষর এবং মাত্রা খুব, লাইনটা খুব কাছাকাছি, কারণ অক্ষর বৃত্তে গিয়ে মাত্রা কিন্তু আবার দুই মাত্রায় চলে যাচ্ছে। স্বরবৃত্তে এক মাত্রা, কিন্তু অক্ষর বৃত্তে গিয়ে আবার আমি দুই মাত্রা পাচ্ছি। এই কারণে আমি সরাসরি বলতে পারবো না যে এক ঝোঁকে যেটা বলছি সেটা অক্ষর, আবার এক ঝোঁকে যতটুকু আমি পাচ্ছি সেটাই মাত্রা। এই কারণে এখানে বলতে পারছি না। এখানে এখন আমাদেরকে কণ্ঠশীলন করতে হবে। এই কণ্ঠশীলনের মাধ্যমে আমাদেরকে মাত্রা অক্ষরের এই পার্থক্যগুলোতে যেতে হবে। আমি আমার একটা বই সেদিন শীর্ষ একাডেমি থেকে একজন ভালো মানে গগল দাবা করে নিয়ে গেছে, সেই বইটার মধ্যে খুব সুন্দরভাবে এই জিনিসগুলো ব্যাখ্যা করা আছে। সেই বইটার নামও আমি দিয়ে দিব, ওইটা আপনারা অবশ্যই ফলো করবেন। উচ্চারণের ক্লাসরুম, হারেস চৌধুরীর লেখা উচ্চারণের ক্লাসরুম, আমি বইটার নামটা ইয়ে করে দিব। এই বইটার মধ্যে অক্ষর এবং মাত্রার যে পার্থক্য এবং এটার চর্চাটা কিভাবে করবেন সেখানে খুব সুন্দরভাবে দেয়া আছে, যে কিভাবে ভেঙে ভেঙে যাবেন। তারপরে হচ্ছে যুক্তাক্ষরকে কিভাবে উচ্চারণে সরগর করতে হয়, তারও কিছু প্র্যাকটিস দেয়া আছে। এই জিনিসগুলো আসলে আমাদের দরকার। তো এখন আমি প্রথমে আলোচনায় যাই, তারপরে আমি প্র্যাকটিক্যালে আসতেছি। যে ছন্দের ক্ষেত্রে যেমন স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, আবার এদিকে অক্ষরের ক্ষেত্রে মুক্তাক্ষর এবং রুদ্রাক্ষর রয়েছে। স্বরবৃত্তে মুক্তাক্ষরও রয়েছে, রুদ্রাক্ষরও রয়েছে। এখানে মাত্রা এক, ওখানেও মাত্রা এক। মাত্রা বৃত্তে গিয়ে মুক্তাক্ষরে এক মাত্রা, কিন্তু রুদ্রাক্ষরে গিয়ে আবার দুই মাত্রা। আবার অক্ষর বৃত্তে গিয়ে মুক্তাক্ষরে এক মাত্রা, রুদ্রাক্ষরে গিয়ে এক মাত্রা হতে পারে, দুই মাত্রা হতে পারে। এবং এই মাত্রা, অক্ষর, এই জিনিসগুলো চর্চা করতে করতে মানে এটা কোনো শেষ নাই। মাঝে মধ্যে সেই হীরক রাজার দেশের যে গল্প, ছবিটার কথা আপনাদেরকে বলেছিলাম দেখার জন্য, সেখানে একটা কথা আছে, শেখার কোনো শেষ নাই, শেখার চেষ্টা বৃথা তাই। আমার নিজেরও মাঝে মধ্যে এরকম মনে হয় যে প্রতিদিন পড়ছি, প্রতিদিন চর্চা করছি, প্রতিদিন মনে হচ্ছে আরে নতুন করে এক একটা শব্দ ঢুকে যাচ্ছে। সেই শব্দের মানে আগাপাশ তলা নিয়ে চিন্তা করতে গিয়ে তখন মনে হয় যে এত কষ্ট। কিন্তু যখনই আবৃত্তি শিল্পী হবেন বা ভয়েস আর্টিস্ট হবেন, তখন এই কষ্টটা করতে হবে, কারণ আপনি যেটা বলবেন সেটা আরো 10 জন অনুসরণ। তো 10 জনকে তো ভুল কিছু করানো যায় কিছু কিছু। আচ্ছা, উচ্চারণের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, স্ট্যান্ডার্ড মেনটেন করা। আমাদের দেশের উচ্চারণের মানে উচ্চারণে আমাদের দেশে যে স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করি সেটা হচ্ছে বাংলা একাডেমির। বাংলা একাডেমি প্রণীত বাংলা উচ্চারণ অভিধান, এটাও খুব জরুরি সংগ্রহে রাখার জন্য। ওখানে ভেঙে ভেঙে দেখানো আছে কোন শব্দ কিভাবে উচ্চারণ করতে হয়। মোটামুটি সবগুলো শব্দই ওখানে আছে, তারপরেও কিছু শব্দ বাইরে থেকে যায়। যেমন অথবা, এই শব্দটার আমরা যখন বানান রীতিতে লিখি স্বরেও থ বয়কারে পা, বা অ থ বয়কারে পা, কিন্তু উচ্চারণে যখন আপনি লিখবেন তখন অ থয় ওকার বয়কারে পা, অ থো পা। এটা ওই অভিধানে এভাবে দেয়া আছে। তারপরে অদক্ষ, অ দ, তারপর আমরা কি বলি ওটা, কয় শয়ে যুক্ত, তাই তো? কয়ের সঙ্গে মূর্ধন্য ষ যুক্ত করে, কিন্তু আমরা বলি পড়ার সময় কি বলি, ক্ষয় ক্ষয় যুক্ত। এটা কিও। একটা ক্ষয় ও যুক্ত বলি না পড়ার সময়। কে যেন বলছিলেন? কিও ক্ষয়, বলছিলাম। হ্যাঁ। কিন্তু এটা বানান করার সময় কি লিখতে হয় বলেন তো?
ক আর মূর্ধন্য ষ। ক, খ আর মূর্ধন্য ষ লিখতে হয়। ক। অদক্ষ। ক, ক, হুম। ক আর মূর্ধন্য ষ লিখতে হয়, অদক্ষ। ঠিক ওটাই আপনাকে উচ্চারণের সময় ভেঙে দেখিয়ে দেখিয়ে দিতে হবে। যেমন দয় ওকার, কয়ের নিচে হসন্ত, ক্ষয়ের উপরে আবার ওকার, অদক্ষ, অদক্ষ। এই উচ্চারণটা কিন্তু এইভাবে একটা একটা শব্দ ধরে ধরে যেতে হয়। সমস্যা লাগে কোন জায়গায়? করে শব্দটাকে, করে, করে। বাক্যের গঠন রীতি অনুযায়ী উচ্চারণ দুইবার, দুই জায়গায় দুই রকম। এখানে কালেরও একটা ব্যাপার রয়েছে। সে কাজ করে, সে কাজ করে ঘরে ফিরেছে, বানান কিন্তু এক। সে কাজ করে, চলমান বর্তমান নাকি, সে কাজ করে, আর সে কাজ করে ঘরে ফিরেছে, অতীতকাল চলে গেল। তার মানে এখানে কালের একটা ব্যাপার রয়েছে। উচ্চারণের ক্ষেত্রে এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হয়, যে আমি কোন জায়গাটা পড়ছি। এই করে নিয়ে আমি এখনো সমস্যার মধ্যে পড়ি, পুরো লাইনটা না পড়া পর্যন্ত আমার অর্থ ক্লিয়ার। এমন না যে আমি সাধারণত আমরা রিডিং কি পড়ি, পড়তে থাকি, দেখতে থাকি, পড়তে থাকি, দেখতে থাকি, পড়তে থাকি, দেখতে থাকি, পড়তে থাকি, যখনই করে শব্দটা আসে তখন আমি থেমে যাই। কারণ এটা করে হবে না করে হবে, সেটা পুরোটা না পড়ে আসলে বোঝা যায়। এরকম অনেক শব্দ রয়েছে যে জায়গাগুলো আমাদেরকে পড়তে হবে, পড়ে পড়ে যেতে হবে। এই কারণে স্ক্রিপ্ট অ্যানালাইসিস সবার আগে। যখনই আমার ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাসের সঙ্গে প্রত্যেকটা কিন্তু সম্পর্কিত, মানে আমি আবার কখনো কখনো প্রথম ক্লাসেও চলে যাবো আর কি, প্রথম দিন যা আলোচনা করেছি, কারণ একটার সঙ্গে আরেকটা খুবই সম্পর্কিত। যখন আপনার কাছে কোনো স্ক্রিপ্ট আসবে, অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আপনার কাছে আপনাকে স্ক্রিপ্ট দেওয়া হলো, আপনি কখনোই সরাসরি রেকর্ডিং এ বসবেন না। এটা আমার সবিনয় অনুরোধ। যদিও আমাদের এখন অনেক আর্টিস্ট এতই তাদের মানে কি বলবো কনফিডেন্স এতই বৃদ্ধি পেয়ে গেছে, তারা স্ক্রিপ্ট হাতে আসা মাত্রই তারা মাইক্রোফোনে হ্যাঁ শুরু করো, রেডি স্টার্ট বলে শুরু করে দেয়, দিয়ে কিছুক্ষণ পরে থমকে দাঁড়ায়। তখন আমার সে যখন সময় থমকে দাঁড়ায় গানটা খুব মনে পড়ে। আমি যখন স্টুডিওতে বসে যখন দেখি যে একজন আর্টিস্ট শুরু করে থেমে গেল, তখন মনে হয় যে যখন সময় থমকে দাঁড়ায়, কেন বাপু, তুমি যদি আর 10টা মিনিট সময় নিয়ে স্ক্রিপ্টটা আগে একবার পড়ে নিতে, অন্তত প্রথম 2 পাতাটা পড়ে নিতে, তাহলে তো তোমার জন্য আর এই শুরু করে থেমে যেতে হতো না। কারণ আসাদুজ্জামান নূর বা ওনাদের মতো যারা শিল্পী রয়েছেন, আমরা তো সেই জায়গায় পৌঁছতে পারিনি। ওনাদের তো ওনারা সে কত বছর ধরে চর্চা করতে করতে ওনারা এমন একটা জায়গায় এসেছেন যখন তাদের আসলে ওই পড়ার দরকার হয় না, তারা সরাসরি তারা চরিত্রের মধ্যে ঢুকে যান, স্ক্রিপ্টের মধ্যে ঢুকে যান। কিন্তু আমি আপনি যখন আমরা যাব, আমাদের নিজেদেরকে ওই আসাদুজ্জামান নূর বাবুল হায়াত ভাবলে হবে না। আমাদেরকে ভাবতে হবে যে আমি এখনো শিক্ষানবিশ, এবং সেভাবে আমাদেরকে সামনের দিকে ধীরে ধীরে ঢুকতে হবে। আমি আমি যেমন আবৃত্তি করি, যারা আবৃত্তির সঙ্গে এখানে যুক্ত আছেন হয়তোবা, বিশেষ করে ঢাকায় যারা আছেন তারা হয়তো চিনতে পারেন, বিভিন্ন প্রোগ্রামে যেহেতু যাওয়া হয় আমার। তো মীর বরকত ভাই, যিনি আমরা আবৃত্তি গুরু হিসেবে ওনাকে মানি, তো ওনার সঙ্গে যেহেতু আমার অনেক কাজ করা হয়, তো যখন কোনো বিষয় নিয়ে বেশি করে উনি যখন থাকে তখন আমি চট করে কিন্তু আমি আবৃত্তিতে ঢুকি, যদিও উনি আমাকে সে অ্যাক্সেসটা দিয়ে দিয়েছে। লাস্ট এই ক্লাস শেষে আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করব, আমার একটা আবৃত্তির ভিডিও, আশা করি খারাপ লাগবে না। তো ওখানে আহ, যে যখন ওই কবিতাটায় যখন গেছি, উনি, আমি ওটা রিহার্সাল করতে পারি না, একদিন কি দুদিন করেছি। তো রেকর্ডিং করার সময় উনি আমাকে বললো যে "সাহেব, তুমি শুরু করো, তোমার কত রিহার্সাল লাগবে না।" তা আমি বললাম যে না ভাই, আগে প্রথমে আমি শর্টস থাকুক, ক্যামেরা অন থাকুক, রেকর্ডিং ইয়ে অন থাকুক, সবই অন থাকুক, কিন্তু এটা রিহার্সাল পার্ট, এটা ইয়ে ফাইনাল টেক। তো উনি বললো আচ্ছা ঠিক আছে শুরু করো। শুরু করলাম।
আবৃত্তিটা শেষ হওয়ার পরে উনি আমাদেরকে তাকে বলে, আরেকবার কি দিবে? বলে, আরেকবার কি দিবে মানে কি? আমি তো দিব, আমার তো ফাইনাল রেকর্ডিং হয়নি। বলে কি যে, না ওটাই ফাইনাল হয়ে গেছে, তুমি যেহেতু দিতে চাচ্ছ তাহলে তুমি আরেকবার দাও। তো এটা হচ্ছে গুরু এবং শিষ্যের যে মানে ভরসার জায়গা, সেই জায়গাটা তৈরি হয়েছে বলে উনি এভাবে কথাটা বলছেন। কিন্তু আমি আমার শিষ্যের জায়গা থেকে, মানে আমি আমার জায়গা থেকে কখনোই চাইনি যে ওটা ফার্স্ট মানে ওকে টেক হয়ে যায়, ওটা সবকিছু হয়ে যায়। কারণটা হচ্ছে আমার যেটা, যেহেতু আমার চর্চা করা হয়নি, আমার ওটা রিহার্সাল করা হয়নি, ওটা আমার ঠিক মতো পড়া হয়নি, ওটার অর্থগুলো বোঝা হয়নি। কারণ আবৃত্তি যখন করতে যাবেন আপনাকে প্রত্যেকটা শব্দ বুঝতে হবে, আপনাকে অর্থটা নিজেকে আগে বুঝতে হবে, তারপরে যেতে হবে। আমি অনেক শিল্পীকে দেখেছি কেউ অবলীলায় পড়ে যাচ্ছেন, যেমন রবীন্দ্রনাথের একটা কবিতা আছে খুবই চমৎকার, নির্ঝরের স্বপ্নভঙ্গ, প্রায় সকলেরই মুখস্থ মোটামুটি যারা আবৃত্তি করেন। ওখানে শুরুটাই হচ্ছে এরকম, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল। এটাই আবৃত্তি করছে কেউ কেউ, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। আবার কেউ আবৃত্তি করছে, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। এই যে দেখেন 3 রকম 4 রকম হয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে আগে বুঝতে হবে কবিতাটা কি বলতে চাচ্ছে, প্রত্যেকটা শব্দের মিনিংটা কি। তারপরে হচ্ছে আপনি আসলে এটাকে কিভাবে ইন্টারপ্রেট করবেন। আর যেহেতু কবিতা আবৃত্তি মানে হচ্ছে নির্মাণ, তার মানে আপনার নির্মাণটা কেমন হবে। আপনার নির্মাণ কি আহ চায়নার টাইলস দিয়ে করবেন নাকি বাংলাদেশের কোনো টাইলস দিয়ে করবেন, সে সিদ্ধান্তটা আপনার। সাদা টাইলস দেবেন নাকি লাল নীল হলুদ সবুজ ফুলালা মদিনা, শহরের ছবিওয়ালা মক্কা মদিনা অনেক কিছু দিয়ে। আমি বিভিন্ন বাসায় গিয়ে দেখি অনেক সময় অস্বস্তির মধ্যে পড়ে যায়, ফ্লোরের মেঝের মধ্যে মক্কা মদিনার টাইলস দিয়ে বসে আছে। ওখানে কি দাঁড়াবো নাকি ওখানে সেজদা দিব বুঝে উঠতে পারি না। হ্যাঁ, তো এই যে দেখেন এই নির্মাণটা কিন্তু সম্পূর্ণই আপনার উপরে নির্ভর করছে। আপনি আপনার বাড়ির এক্সটেরিয়রটা কেমন করবেন, সরাসরি কি দালান তুলে দিবেন, খাড়া খাড়া দালান, কোনো আলো বাতাস নেই, কোনো জানালা নেই, কোনো আহ, মানে অ্যাস্থেটিক কোনো কিছুই যুক্ত নেই, সেটা আপনার সিদ্ধান্তের উপরে। সে জায়গাটায় আমি কিছু বলবো না, সেটা দর্শক বলবে, সেটা শ্রোতা বলবে। কিন্তু নির্মাণ তখনই মানে কি বলবো, সফল নির্মাণ হয় যখন সেটা সকলের মন ছুঁয়ে যায়। যখনই মন ছোবে না তখন সেটা নির্মাণের জায়গায় থাকে। এই কারণে এই উচ্চারণের সঙ্গে মাত্রার সাথে স্ক্রিপ্ট অ্যানালাইসিসের একটা ভীষণ যোগসূত্র রয়েছে। এরপরে যে বিষয়টা আছে আসে যে বিরাম বা আপনার পজ নেয়া। পজটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা যেই পাঠই করুন না কেন। আপনি টানা পড়তে পারেন, খুবই ভালো কথা। আপনার টানা পড়াটা এমন যেন না হয় যে শ্রোতা সেই পড়ার মধ্যে ঢুকতেই পারে, আপনি এক নাগাড়ে পড়ে গেলেন। বাস থেকে নেমে আমি রিক্সা নিয়ে সোজা চলে গেলাম মগবাজার মোড়ে, সেখান থেকে বাসে উঠে আবার চলে গেলাম আমি কাকরাইলের দিকে, কাকরাইল থেকে আমি সোজা চলে গেলাম মহাখালীর দিকে। আরে বাবা একটু থামুন, কোথাও কোথাও একটু ব্রেক দেন, ওখানে তো ট্রাফিক সিগন্যাল ছিল, সেই জায়গাগুলোকে একটু মনে করার চেষ্টা করুন। ট্রাফিক সিগন্যাল গুলো মানে কমা দাড়িগুলোকে একবার দেখুন, আপনার লেখার মধ্যে কমা এবং দাড়ি আছে। লেখক এমনি এমনি কমা দাড়ি দেন নাই, সেই জায়গাটায় আপনাকে থামার জন্য কমা এবং দাড়ি দেওয়া আছে। এবার দ্বিতীয় কথা, লেখক যে জায়গাটায় কমা এবং দাড়ি দিয়েছে আপনার সে জায়গাটায় অসুবিধে হচ্ছে থামতে, আপনার পড়ার গতিটাকে সেটা রুদ্ধ করে দিচ্ছে ভীষণভাবে। তাহলে আপনি এমন জায়গায় থামুন যেটা আপনার আরাম লাগে কিন্তু অর্থ পরিবর্তন না হয়। অর্থ পরিবর্তন হয়ে গেলে কিন্তু আর এক বিপদ। একটা চিঠি মাঝখানে খুব ফেসবুকে ভাইরাল হয়েছিল, আপনাদের মনে আছে কিনা, দাড়ি কমা ছাড়া এক স্ত্রী স্বামীকে চিঠি লিখেছিল, যেখানে দাড়ি কমা কিছুই ছিল না। তোমার কপালে আমার পা,
হ্যাঁ, এরকমই একটা লাইন। তারপরে ছাগলের পেট ফুটে বাচ্চা বেরিয়ে গেল, এই টাইপের কথাবার্তা। আসলে ছাদ ফুটে পানি পড়েছে, তার আগে দিয়ে মানে ছাদের মানে দাড়ি কমা না থাকার কারণে কার সঙ্গে কি বসে যাচ্ছে সেই জায়গা কোনো মেলানো যাচ্ছে না। তো এরকম আবার যাতে না হয় সেই জায়গাটায় খেয়াল রেখে আপনাকে বিরতি নিতে হবে, আপনাকে থামতে হবে। থামার ক্ষেত্রে দুটো বিষয়। একটা হচ্ছে আমরা বলি ব্রিজ পজ, যেটা আমার দুটো বাক্যকে বা দুটো ও, ভাবকে একত্র করবে। ব্রিজ পজ বলি আমরা। ব্রিজ মানে বুঝতে পারছেন, ব্রিজ মানে ব্রিজ, আর পজ মানে হচ্ছে বিরতি বা থামা। সেতু, সেতুর মতো থামা আর কি। আর একটা হচ্ছে ড্রামাটিক পজ, এমন জায়গায় থামবেন যাতে আহ, শ্রোতার মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হয় যে পরে কি শব্দ আসছে, পরে কি লাইন আসছে এটা শোনার। আর আবৃত্তি করার ক্ষেত্রে শেষ লাইনটা, একদম শেষ লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। ভেঙে ভেঙে যাবেন, একবারে যাবেন না, কখনোই না। একেবারে গেলে কি হবে, আপনার মানে কবিতাটা শেষ হলো না আর কি। আপনার ওই কবিতার আরো শোনার জন্য লোকজন বসে থাকবে, যে রেখে রুথ আর কতটুকু শোনায়, এরকম একটা ব্যাপার থাকবে আর কি। কিন্তু রুথ তো কবিতা শেষ করে ফেলেছে, তখন আমাদেরকে বলতে হয় ধন্যবাদ, এই ছিল আমার কবিতা। মুখ ফুটে বলতে হয় আমার কবিতা শেষ হয়ে গেছে। কিন্তু আপনি যখন থেমে থেমে যাবেন তখন বিষয়টা একটা অন্যরকম মাত্রা পায়। আমি একটা কবিতার কিছু অংশ এই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটু শোনাতে চাই। রুদ্র গোস্বামীর একটা চমৎকার কবিতা আছে, অশোক। আজকাল কিছু উল্টো পাল্টা বায়না শিখেছে ও, যখন তখন এসে বলবে ওর একটা আকাশ চাই। আর আমি ওকার মতো সব কাজ ফেলে ওর চোখের মাপের আকাশ খুঁজতে থাকি। শুধু কি তাই, তাতেও আবার ওর আপত্তি। এটাতে বলে মেঘ ভর্তি, তো ওটাতে একঘেয়ে আর। গোধূলি আকাশ দেখলেই ও আবার লজ্জায় পড়ে যায়। আমার হয়েছে জ্বালা, মেঘ থাকবে না, রোদ থাকবে না, এমন একটা আকাশ আমি কোত্থেকে খুঁজে আনবো। গোলাপ হবে অথচ কাঁটা হবে না, রংটাও আবার লাল, এমন আবার হয় নাকি। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না, ভালোবাসা বুকে এসে বসলে মানুষ কেন পাখি হতে চায়। শেষ লাইনটা ছিল এটা। আমি ধীরে ধীরে গেছি, এখন যেহেতু সাউন্ডের কারণে অনেকটা ক্লিয়ার হতে পারে না। ভালোবাসা বুকে এসে বসলে মানুষ কেন পাখি হতে চায়। তার আগ পর্যন্ত এক ধরনের ন্যাকামো ঢং সবই রয়েছে এখানে। বিভিন্ন তার প্রেমিকা চেয়েছে, এই চেয়েছে, ওই সে এনে দিচ্ছে, সেটাও তার ভাল লাগছে না, না এটা নিবো না ওটা নিবো না। আমি জানি না এখানকার, যদিও এখানে সুলগ্ন আছে, খুব ছোট মানুষ, অনেক কথা বলতে পারছে না ওর কারণে, যে এত ছোট মানুষের সামনে অনেক সেন্স অফ করাই লাগে। তারপরেও আহ, যারা প্রেমে পড়েন বা প্রেমের মানে ওই ধরনের অ্যাক্টিভিটিতে আছেন, হয়তো বা খুব বিড়ম্বনা, চেয়েছে লাল রং নিয়ে আসলেন মেরুন কালার, হয়ে গেল ঝগড়া। হ্যাঁ, লাল এবং মেরুনের ঝগড়া। জানি না আপনাদের কার কতটা এরকম ঝগড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে, বাট ক্যাম্পাসে থাকতে দেখেছি বেশ ঝগড়া, বেশ উপভোগ, আমার কাছে খুব মজা লাগতো ঝগড়া করতে। যে আমি একবার আমাদের এক বান্ধবীকে দেখলাম খুব ঝগড়া করছে তার বয়ফ্রেন্ডের সাথে, কি পেঁপে কালার। তো আমি বললাম পেঁপে কালার আবার কি? তো বলে তুই বুঝবি না। আমি বললাম কাঁচা পেঁপে না পাকা পেঁপে? তো আমাদেরকে তাকে বললো পাকা পেঁপে, তবে পুরোপুরি পাকা না, পাকা এবং কাঁচার মাঝখানে ধৈর্য কেবল কমলা কমলা রং ধরেছে। আমি তখন বললাম তাহলে একটা পাকা পেঁপে কিনে দিলে তো পারতি। কিন্তু আসলে আমাদের কিছু বেচারা যে গোটা অবস্থা, মার্কেট। ক্লাসটা নেওয়া যাবে না, বিশাল আগামীকাল থেকে ক্লাস হবে। হ্যাঁ, সুলাইমান, মোহাম্মদ সুলাইমান কিছু বলছিলেন? দুঃখিত স্যার, দুঃখিত আমি
আচ্ছা আচ্ছা, সরি, না না আমি ঠিক খেয়াল আছে। করিনি যে আনমিউট হয়ে গেছে, আমি অন্য এক কাউকে বলছিলাম, সরি। আচ্ছা, যাই হোক, আমার ইম্পর্টেন্ট। অসুবিধা নেই, অসুবিধা নেই। তো যেটা বলছিলাম যে এই যে যে মজাগুলো হয়, যে এই ঢঙের ঢঙের জায়গাগুলো ঢঙের মতোই থাকবে, যেখানে সিরিয়াস হতে হবে সেখানে সিরিয়াস হতে হবে, এবং সব শেষে ধীরে ধীরে যেতে হবে যাতে শ্রোতার মাথার মধ্যে জিনিসটা গেঁথে যায়। আমার একটা চমৎকার অভিজ্ঞতা আছে। এটা ছিল ইয়েদের আইসিটি মিনিস্ট্রির একটা কাজ, স্মার্ট বাংলাদেশের উপরে একটা থিয়েটারিক্যাল পারফরমেন্স হবে, হয়ে গেছে আর কি। তো সেখানে ব্যাক এন্ড প্রোডাকশনে যেটা ছিল যে পুরো ভয়েসটা আগে নিতে হয়েছে। আমি ছিলাম ন্যারেটর, এবং এর সঙ্গে মিউজিক ছিল, গান ছিল, এবং মিউজিক এবং গানের সাথে মঞ্চে শিল্পীরা পারফর্ম করেছে। এটা সম্ভবত আরণ্যকের ছেলেমেয়েরা ওটাতে ছিল আর কি, কোরিওগ্রাফি ছিল। এবং মূল কনসেপ্টটা হচ্ছে সেই আহ, একেবারেই আমরা যদি ব্রিটিশ পিরিয়ডকে ধরি, মানে ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ থেকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জার্নির গল্প। তো শুরুতে মিউজিক, মিউজিকের সাথে সাথে আহ, হাতির শব্দ, ঘোড়ার শব্দ, মানুষকে শেকলে আবদ্ধ করা হয়েছে, তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, এরকম কিছু অ্যাম্বিয়েন্ট সাউন্ড। এই শব্দগুলো আপনারা কিন্তু খেয়াল করবেন, এই শব্দগুলো কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে আসবে। অ্যাম্বিয়েন্ট সাউন্ড, অ্যাম্বিয়েন্ট সাউন্ড আসলে কাকে বলা হয়? হ্যাঁ, যে এই অ্যাম্বিয়েন্ট সাউন্ড গুলো হচ্ছে যে আপনার একটা গল্পকে বা একটা কন্টেন্টকে লাইভলি করার জন্য, একেবারে যেটাকে কি বলা যায়, মানে অ্যাকচুয়াল, মানে ওটাকে আরো বেশি শ্রুতিমধুর করার জন্য আমরা কিছু শব্দ আমরা বসাই, সেটাকে অ্যাম্বিয়েন্ট সাউন্ড বলে। যেমন আপনি বৃষ্টির শব্দ, এটা অ্যাম্বিয়েন্ট সাউন্ড। ট্রাফিকের শব্দ, ধরেন রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, এটা এগুলো হচ্ছে অ্যাম্বিয়েন্ট সাউন্ড। এগুলো আবার কিনতে পাওয়া যায়, এবং বেশ কিছু সাইট রয়েছে যেখানে এগুলো বিক্রি হয়, বেশ ভালো দামে বিক্রি হয়। আপনারাও কিন্তু এই বিজনেসটা করতে পারেন, সাউন্ড ক্রিয়েট করে করে, সাউন্ড তৈরি করে করে, এটা যেগুলো সাইট আছে, সাইট টাইট বানিয়ে, যাই হোক, এটা অন্য বিষয়। তো সেরকম অ্যাম্বিয়েন্ট সাউন্ড দিয়ে শুরু হলো, যে তারপরে আমার কথা শুরু হলো, আমার ভয়েস শুরু হলো। আমি কথা শেষ করতে না করতে আসাদুজ্জামান নূর স্যারের সেই তার দরাজ কণ্ঠে নুরুল দিনের সারা জীবনের আবৃত্তি ভেসে মানে অডিও দেন। তা আমি তো খুব মানে একটু নার্ভাস হয়ে গেলাম যে ওনার সঙ্গে কণ্ঠ শেয়ার করা। তো মানে সৌভাগ্যের তো ব্যাপারই, আতঙ্কেরও ব্যাপার, কারণ ওনার মতো মানুষ যদি ভুল ধরে বসে আমার, তাহলে তো গেল, আর তো কাজ টাজ পাওয়া যাবে না, ভাতে মরতে হবে। যাই হোক, ওই উনারটা শেষ হলো, আবার আমি ঢুকলাম আমারটা আবার, মানে উনি আমি চলছি আর কি আবৃত্তি। আর যেহেতু মাঝখানে গানও রয়েছে, রবীন্দ্রনাথ রায়ের গান, বিভিন্ন লোকসঙ্গীত, এগুলো চলছে, হঠাৎ বঙ্গবন্ধুর ভাষণ এবং অরিজিনাল ভয়েসটা ওখানে ব্যবহার করা হচ্ছে, সাথে বাচ্চা সেই ভাষণ। এবং তখনও আর একটা ঝাটকা খেলাম, একটা ধাক্কা খেলাম, যে এ তো বিশাল সৌভাগ্য, বাংলাদেশের স্থপতি যিনি, তার কণ্ঠের সাথে আমার কণ্ঠ যাবে একটা প্রোডাকশনে, এটা তো ভাবাই যায়। মানে একটা অন্যরকম একটা অনুভব। যে তারপরে আবার যখন মানে ধীরে ধীরে এন্ডিং এর দিকে গেল, স্বাধীন বাংলাদেশ আসলো, বর্তমান বাংলাদেশ আসলো, তারপরে রাজনৈতিক কথাবার্তা বলতে নাই বা গেলাম, কারণ আমাদের দেশ সোনায় ভরে, মানে ভরে গেছে। হম, এরকম কিছু বার্তা তো দিতেই হয়, কিন্তু সরকারি প্রোডাকশন, তো সেই জিনিসগুলো তো থাকেই। তো এই যে যেটা আমি আসলে বলতে চাইছি, যে এই জার্নি গুলোতে, এই যে মানে কথার একটা ধারাবাহিকতা, একজনের সঙ্গে আরেকজনের ম্যাচিং করানো, তাল ছন্দ লয় সব ঠিকঠাক রাখা, এবং তার মাঝখানে যে বিরতির জায়গাগুলো, সেগুলোকে খুব সচেতন ভাবে আপনাকে ধরে রাখা, আপনাকে ড্রামাটিক্যালি এনগেজ করা। আমি এমন, আমাকে যখন বলা হলো যে আপনি এই জায়গায় এমন ভাবে থামবেন যাতে লোকজনের কান খাড়া হয়ে থাকে আর একটা কিছু শোনার জন্য, ওটা হচ্ছে ড্রামাটিক পজ। আপনি ড্রামাটিক্যালি যখন দুটো বিষয়কে সংযুক্ত করছেন, তার মানে পজ আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে ব্রিজ পজ, আর একটা হচ্ছে ড্রামাটিক পজ। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। ব্রিজ পজ হচ্ছে দুটো বিষয়কে যেমন যুক্ত করছে সাধারণভাবে, আর ড্রামাটিক পজে গিয়ে সেই জিনিসটা ড্রামাটিক্যালি খুব নাটকীয় ভাবে যুক্ত করবে, যেই জিনিসটা মানুষকে ধরে রাখবে আপনার কন্টেন্ট শোনার জন্য, যাতে কোনোভাবেই কেউ ডিস্ট্রাক্ট না হয়। এবং এটা খুব কঠিন কাজ, বিশেষ করে বাচিক পরিবেশনায় মানুষকে ধরে রাখা খুবই কঠিন কাজ।
আমার কাছে তো মনে হয় বর্তমান সময়ে সেই মীর ছাড়া আর কারোরই তেমন এই জায়গাটায় মানে দক্ষতা খুব একটা নাই, তাই মনে হয় আমার কাছে। মিরাক্কেলের মীর, তিনি যখন কিছু পাঠ করেন, কিছু পড়েন, আহ, ওখান থেকে ওঠা যায় না। খুব শুনতে ভালো লাগে। বাংলাদেশে আমি তেমন কাউকে পাই না যে যার পাঠ আমি শুনে আমি একদম মুগ্ধ কানে বসে থাকবো, মানে উঠবোই না, শুনতেই থাকবো শুনতেই থাকবো, এই জিনিসটা আমার এখনো, আমি আমি এখনো অভিজ্ঞতায় পাইনি এখনো পর্যন্ত। হ্যাঁ, আব্দুল্লাহ আবু সাইদ বা আসাদুজ্জামান তারা ভিন্ন, তারা কিন্তু এখন শিল্পীর পর্যায়ে নাই। তারা কিন্তু এখন লিজেন্ডারি, তারা এখন কিন্তু আমাদের কি বলবো, কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি। তাদেরকে আমি আসলে এই জায়গাটায় মানে কাউন্টিং এর মধ্যে আনতে চাই না। কিন্তু এখন যারা আমরা কাজ করছি, এখন যারা আমরা ইন্ডাস্ট্রিতে আছি, বলতে পারি আমি পাভেল ভাইয়ের কথা। পাভেল ভাই মানে হচ্ছে আমাদের ওই যে আজাদ আবুল কালাম, তারপরে ইন্তেখাব দিনার, আহ, তারপরে আছে শারমিন লাকি আপা। ইনারা এই সময়ের বা ইনারাও ধীরে ধীরে কিংবদন্তির দিকে চলে যাচ্ছেন। তারপরের ফেজে বলতে গেলে রোহিত সাধুখা আছেন, শাগুফতা আবিদ শাড়ি আছে, তারপরে জন নামে একটা ছেলে আছে। এরা বেশ ভালো করছে, এরা কাজ টাজ ভালো করে, কিন্তু এমন না যে আমি তাদের কথা শুনবো বসে বসে। এটা আমার কথা, ধরে রাখার সেই জায়গাটা তাদের মধ্যে এখনো তৈরি হয়। পাভেল ভাইয়ের কথাও আমি বলবো যে পাভেল ভাইও ওই জায়গাটাই নেই। হ্যাঁ, উনি অভিনয় শিল্পী হিসেবে উনি অনেক বড় মাপের অভিনেতা। ইন্তেখাব দিনার, তিনিও খুব পপুলার অভিনেতা, বিশেষ করে তার সেকেন্ড ইনিংসটা খুব দুর্দান্ত ভাবে শুরু হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু ওনারা তো আবার ভয়েস আর্টিস্ট, ওনারা তো বিজ্ঞাপনেও ভয়েস দেন। তো বিজ্ঞাপনে ভয়েস আর এই ন্যারেট করা দুটোর মধ্যে তো পার্থক্য রয়েছে, যেটা আমি শুরুতেই বলছি। বিজ্ঞাপনের ভয়েস একটা শব্দ, একটা লাইন, একটা বাক্যের মধ্যে আপনাকে সবকিছু বোঝাতে হবে। ন্যারেটের ক্ষেত্রে সেটা নাই। ন্যারেটের ক্ষেত্রে আপনাকে প্রচুর শব্দ দিবে, প্রচুর লাইন দিবে, সেটাকে যথাযথভাবে এগিয়ে যেতে হবে। এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে। আর সবার আগে যে জিনিসটা দরকার, নিজের উপর কনফিডেন্স। ভয়েস আর্টিস্টের এই কাজগুলো শেখার পর্বটা খুবই মনোটোনাস, আমি প্রথম ক্লাসেও বলেছি। ধীরে ধীরে লোকজন কমতে থাকবে, এই এই স্ক্রিনে দেখবেন যে ধীরে ধীরে মানুষজন কমতে থাকবে। এটা স্বাভাবিক। কারণ হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত ইন্টারেস্টটা ধরে রাখতে পারবেন ততক্ষণই থাকবেন। যখন ইন্টারেস্ট চলে যাবে তখন আর আপনার কাছে একটা বোরিং একটা পাঠ মনে, খুব বোরিং একটা পাঠ। আর বোরিং হয়ে গেলে সেই জিনিসটা ভালো লাগে। যেমন আমি গান শিখতে গিয়েছিলাম ছোট, আমার কাছে মনে হচ্ছে আল্লাহ এর চাইতে ওই আরবি স্যারের বেতের বাড়ি খাওয়া অনেক ভালো। গান শিখতে গিয়ে যখন সাতে, এক সা থেকে আর এক সা এর যখন পার্থক্য করতে পারতাম না, যখন বলে তোর সা লাগে না, তোর সা লাগে না, তার মধ্যে তো কি শালা লাগে, এই কথা বলার পরে আমাকে বেতের বাড়ি মেরেছে। তো এই যে আমার গান শেখা সাঙ্গ হলো, আমি আর গানের দিকে যাইনি। এখন মনে হয় যে খুব ভুল কাজ করেছি, গানটা শিখতে পারলে ভালো হতো। তাহলে অনেক কিছুই সহজ হয়ে যায়, বিশেষ করে কণ্ঠ চর্চার যে জায়গাগুলো। তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে মডুলেশন করা। কণ্ঠকে কিভাবে মডুলেট করবে, একটা সহজ ব্যায়াম শিখিয়ে দিই। এটা চর্চা করতে করতে কণ্ঠের ব্যায়ামটা, মানে সরি কণ্ঠের ব্যায়াম বলছি, মডুলেশন করার দক্ষতাটা আয়ত্তের মধ্যে চলে আসবে। যে কোনো বিষয় পড়বেন, একটু পড়ার মতো পড়লেন, যখন প্র্যাকটিসে যাবেন পড়বেন ঢেউয়ের মতো পড়ে। পথে যেতে 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 নিচে সে নেমে গেল, তারপরে উঠে গেল, উঠে গিয়ে নেমে গেল, নেমে নেমে চলতে চলতে তারপরে এগিয়ে গেল, এগিয়ে গিয়ে সে যে আবার ধীরে ধীরে পিছিয়ে গেল। এই চর্চাটা, একবার উপরে উঠবেন একবার নিচে নামবেন, একবার উপরে উঠবেন একবার নিচে নামবেন, প্রথম ধাপে। এইটা যখন গ্রিপের মধ্যে চলে আসবে, এরপরে লাইনগুলো দেখে নিজেই ঠিক করে নেবেন কোন জায়গাটায় আপনি উপরে এবং কোন জায়গাটায় আপনি নিচে থাকবেন। তবে খেয়াল রাখতে হবে, কখনোই এত নিচে নামবেন না যে সেটা অডিবল না। অনেক সময় নিচের মানে, এটা গানের শিল্পীদের ক্ষেত্রে বেশি সমস্যা হয়, যেহেতু এখানে সুর এবং তালের একটা ব্যাপার থাকে। তারা বলে কি যে এটা তো সুরটা তো নিচে, সেই জন্য আমি এখানে নিচে গেয়েছি। তো নিচে গেয়েছেন ভালো কথা, কিন্তু আমি যে শুনতে পাইনি, আপনি কি গেয়েছেন সেটা তো আমরা শুনতে পাইনি। এইটার কি উত্তর দিবে? এটার কোনো উত্তর হয় না। এই কারণে কখনোই অতটা নিচেও নামা যাবে না যে যাতে এটা অডিবল হচ্ছে না।
আর পাঠের ক্ষেত্রে আরেকটা প্রধান সমস্যা যেটা যেটা ইরোড, প্রত্যেকটা কাজেরই কিছু ইরোড থাকে, যেটাকে আমরা বলি টেল ড্রপ। এটা আবৃত্তি বা এ ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেকেই হয়তো বা শুনেছেন, প্রত্যেকেরই এটা জানা শব্দ। টেইল ড্রপ, টেইল ড্রপ মানে হচ্ছে প্রত্যেকটা লাইনের শেষের বর্ণগুলো হারিয়ে যায়। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেই সে সময় একটা খুব আমার একটা বড় শারীরিক সমস্যা ছিল, আমার হাত ঘামা, প্রচন্ড রকমের হাত ঘাম। তো আমি যখন লিখতাম, তো লিখতে লিখতে দেখা যেত লেখা শেষ করার পরে, পুরো অ্যান্সার শিট করার পরে দেখা যেত যে প্রত্যেকটা লাইনের শেষের দিকে, মানে যেখানে আমি হাত রেখে লিখতাম, সব মুছে গেছে আমার ঘামের কারণে। ওই সব লেখাগুলো মুছে গেছে, ওগুলার পাঠের পাঠের যোগ্য নাই। তার মানে ওখানে আমাকে নম্বর দেয়নি, একদম শেষের শব্দগুলো। কথা বলার ক্ষেত্রেও এই জিনিসটা আছে, এটা প্রত্যেকের মধ্যে আছে, আজীবন থাকবে। আজীবন এই সমস্যা সকলকেই ভোগ করতে হবে, এটা থেকে কেউ রেহাই পাবে না। এখান থেকে উত্তরণের একটাই উপায়, যখনই আপনি আইডেন্টিফাই করেছেন বা আপনাকে কেউ বলেছে যে আপনার এইটা শোনা যায়নি বা এই জায়গাটা আপনার টেল ড্রপিং হচ্ছে, যে বর্ণে বা যেই শব্দে টেল ড্রপিং হচ্ছে তার আগের শব্দে জোর দিবেন, তাহলে পরের শব্দটা উপরের দিকে চলে আসবে। যেমন, আমার ছোট্ট দাদা ভাই নাম তার ধ্রুব, কেমন করে কাঁদে আর কেমন করে হাসে। এই যে দ্রোহ এবং হাসে, এটা ধীরে ধীরে পড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমার ছোট্ট দাদা ভাই নাম তার দ্রোহ, আমার ছোট্ট দাদা ভাই নাম তার দ্রোহ, তারের উপর একটু চাপ দেন, কেমন করে কাঁদে আর কেমন করে হাসে। নির্মাণটা একটু আলাদা হয়ে যাবে, সেক্ষেত্রে একটু একটু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এটা ছাড়া উপায় নেই। শেষের বর্ণের আগের যে শেষের শব্দের আগের শব্দে বর্ণনা শব্দে আপনাকে একটু চাপ দিতে হবে, একটু উপরের দিকে ঠেলে দিতে হবে উচ্চারণ করার সময়, তাহলেই আপনারা শেষের ইয়েটা শব্দটা আর ড্রপ করবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। গতি, পড়ার সময় কোন গতিতে পড়বে, এটা খুব মানে ভাইটাল কোশ্চেন, বাট এটার অ্যান্সারটা আমার কাছে অতটা ভাইটাল মনে হয় না। কারণ এটা নির্ভর করে আপনার প্রোডাকশন হাউস কোন গতিতে চায়, একটা স্ক্রিপ্ট কোন গতি ডিমান্ড করে। এখন আপনি যখন বুক রিভিউ করবেন তখন অনেকেই চায় গতিটা খুব ফাস্ট হোক, খুব দ্রুততার সাথে পড়া হোক। কিন্তু আপনি যখন আবার মূল গল্পটা পড়ছেন, সেখানে যদি নাটকীয়তার ব্যাপার স্যাপার অনেক থাকে, তাহলে ধীরে ধীরে যেতে হবে। তারপর একটা স্ট্যান্ডার্ড বিষয় রয়েছে যে কোন গতিতে পড়তে হয়, খুব দ্রুতও না খুব ধীরেও না, মাঝামাঝি একটা লেন্থ ধরে পড়তে হয়, যে গতিটা আমাদের জন্য আরামদায়ক, অথবা বলতে পারি শ্রুতিমধুর একটা আহ, সুষমা তৈরি করে। যেমন আমি এখন যে বইটা হাতে নিয়েছি, এই বইটাতে কিছু কথা আছে। আমার আবৃত্তি কলা গ্রন্থটি 2012 সালে প্রথম প্রকাশিত হয়েছে। এরপর 2013 সালে ছোটদের আবৃত্তি চর্চা শিরোনামের গ্রন্থটি মুখ্যত কিশোরদের জন্য রচিত হয়েছে। তখন এসব গ্রন্থ নিয়ে ব্যাপক আলোচনার সূত্রপাত হলে আমাকে শিশু কিশোরদের জন্য আরেকটি আবৃত্তি বিষয়ক গ্রন্থ রচনা করে আবৃত্তি বিষয়ক গ্রন্থের দীনতা পূরণ করতে হবে, এমন অনুরোধ বিভিন্ন মহল থেকে পেয়েছিলাম। এটা একটা গতি। আর একটা গতি, আমার আবৃত্তি কলা গ্রন্থটি 2012 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। এরপর 2013 সালে ছোটদের আবৃত্তি চর্চা শিরোনামের গ্রন্থটি মুখ্যত কিশোরদের জন্য রচিত হয়েছিল। তখন এসব গ্রন্থ নিয়ে ব্যাপক আলোচনার সূত্রপাত হলে আমাকে শিশু কিশোরদের জন্য আরেকটি আবৃত্তি বিষয়ক গ্রন্থ রচনা করে আবৃত্তি বিষয়ক গ্রন্থের দীনতা পূরণ করতে হবে, এমন অনুরোধ বিভিন্ন মহল থেকে পেয়েছিলাম। আর একটা গতি, আমার আবৃত্তি কলা গ্রন্থটি 2012 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। এরপর 2013 সালে ছোটদের আবৃত্তি চর্চা শিরোনামের গ্রন্থটি মুখ্যত কিশোরদের জন্য রচিত হয়েছিল। তখন এসব গ্রন্থ নিয়ে ব্যাপক আলোচনার সূত্রপাত হলে আমাকে শিশু কিশোরদের জন্য আরেকটি আবৃত্তি বিষয়ক গ্রন্থ রচনা করে আবৃত্তি বিষয়ক গ্রন্থের দীনতা পূরণ করতে হবে, এমন
অনুরোধ বিভিন্ন মহল থেকে পেয়েছিলাম। এখন কোন গতিটা আপনি নেবেন এটা আসলে সম্পূর্ণ নির্ভর করছে আপনার প্রোডাকশন হাউস এবং আপনার নির্মাণের উপর, আপনি কিভাবে জিনিসটাকে নির্মাণ করতে চান। আমাকে যদি বলেন, আমি শুরুতে যে গতিটা ধরেছিলাম সেই গতিটাতে আমি থাকতে চাই সব। যদিও ভয়েস ইন্ডাস্ট্রিতে যখন কাজ করবেন আপনারা, যখন ফ্রিল্যান্সিং করবেন, মিনিটে টাকা দিবে, তখন চেষ্টা করবেন যতটা ধীরে পারা যায়, না হলে আবার টাকা কম পাবেন। দেখা গেল চট করে আপনার পাঠ হয়ে গেছে, ওটা হওয়ার কথা ছিল 10 মিনিট, শেষ হয়ে গেছে 8 মিনিটে, তখন 2 মিনিটে টাকা আবার পাবেন না। এই চালাকি করার দরকার নেই। কারণ সবার আগে নিজের যে মানে দক্ষতার বিষয়টা, নিজের যে একটা ব্র্যান্ড সেটা তৈরি করতে হবে। টাকা কত আসলো, কত গেল, কতটা নষ্ট হলো সেদিকে প্রথমে মোটেও মনোযোগ দিন। আগে হচ্ছে নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে, আপনার একটা স্টাইল তৈরি করতে হবে, যে স্টাইলটাতে সকলে মুগ্ধ হয়ে শুনবে। আমার বাচ্চারা প্রচন্ড রকমের ইউটিউবে ওই ফিল্মের দেখে, কি যেন বলে, হ্যাঁ রুথ, মুভি রিভিউ, মুভি রিভিউ। এক্সপ্লেনেশন যেটা দেখে আর কি, হ্যাঁ হ্যাঁ, আমিও দেখি। ওরা একদিনে নাকি 4টা 5টা ছবি দেখে ফেলে। আমি মাঝে মাঝে বসি এবং যেই ভাবে যায় আর কি রিভিউ গুলো, হ্যাঁ, আমি বলি কিছু তোদের ধৈর্য আছে বটে, তোরা এত মানে মগ্ন হয়ে ওরা শোনে, ওরা প্রত্যেকটা মানে আহ, একদিকটা ভালো যে যারা এই যে বাচ্চাদের মধ্যে ঢুকে যেতে পারছে তাদের বাচন ভঙ্গি দিয়ে, তাদের পড়ার ভঙ্গি দিয়ে। তবে আবার সব ঢুকে যাওয়াটা কিন্তু আবার সঠিক নয়, হুম। সেদিকেও মাথায় রাখতে হবে। কারণ আপনাকে যদি নিজেকে ব্র্যান্ড করতে হয়, ব্র্যান্ড হিসেবে যদি নিজেকে দাঁড় করাতে হয় বা এস্টাবলিশ করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই মানে ওই গড্ডালিকা প্রবাহে গা ভাসানো যাবে না। এটা আহ, হ্যাঁ, আপনাকে হয়তো বা আহ, পয়সা কম পাবেন, আপনি কাজ কম পাবেন। কারণ আমি ইউটিউবে খুব একটা কি, আমি কাজই করি নাই সেই অর্থে। একবার একটা ইউটিউব চ্যানেলে কিছুদিন কাজ করেছিলাম, ইজি স্কুল নামে। পরে ওদের কন্টেন্ট দেখে আমি পরে মাপ চেয়েছি, আমি বলছি না ভাই, আমি ইউটিউব কাজ করবো না, কারণ আমার স্ট্যান্ডার্ডের সাথে যায় না। এই যে আমার স্ট্যান্ডার্ড, এটা অহংকারের বিষয় না, এটা হচ্ছে আপনার লাইফ স্টাইলের বিষয়, আপনার শিক্ষার বিষয়। আপনি যে জায়গায় আছেন সেই জায়গার সাথে আপনি কতটা আপনি নিজেকে কম্প্রোমাইজ করবেন, আমরা কতটা কম্প্রোমাইজ করতে পারি। কম্প্রোমাইজ তো করতেই হয়, কাজ করতে গেলে কম্প্রোমাইজ করতে হয়। যারা চাকরি করছেন এখানে বিভিন্ন কোম্পানিতে, কত কিছু করতে হয় না, পেটে ব্যথা তারপরে নাচতে হয় বসের অনুরোধে, রাতের বেলা ডিনার পার্টিতে যেতে হয়, হয়তো বা খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, বাসায় হয়তো অতিথি আছে, কিসের কি, বস ডেকেছে, আজকে অমুক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে, সেটাকে না গিয়ে উপায় আছে। কিন্তু সেই কম্প্রোমাইজ আর এই কম্প্রোমাইজ কিন্তু ভিন্ন। এই কম্প্রোমাইজ, আপনি ফ্রিল্যান্সার, আপনার নিজস্ব একটা আলাদা আইডেন্টিটি আছে, আপনাকে আপনার ধরন দেখে, আপনার আপনার ব্র্যান্ড ইমেজ দেখে আপনাকে মানুষজন হায়ার করবে। আপনি একটা চ্যানেলের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলবেন। হ্যাঁ, এখানে আমাদের ইউটিউব ফেসবুকে অনেক ধরনের আমরা চ্যানেল দেখতে পাই, ফাপড়বাজ, তারপরে আরো কি, মায়া মায়া জগৎ না মায়া কি যেন একটা আছে, ইন্ডিয়ান একটা। তো এই জায়গাগুলোতে যে যে উচ্চারণগুলো হচ্ছে, যেভাবে কথা বলছে, যে ভঙ্গিটা করছে, যে সবাই একই রকম একটা ইয়ের মধ্যে চলে যাচ্ছে, এটা দরকার নেই, আলাদা আলাদা করুন। দেখেন মীর কিন্তু, মিরাক্কেলের মীর, তিনি কিন্তু নিজেকে ব্র্যান্ড করেছেন এবং তাকে এই জায়গাটায় আসতে কিন্তু অনেকগুলো বছর পাড়ি দিতে হয়েছে। তিনি কিন্তু একদিনেই এ, মীর হয়ে ওঠেন নাই। ঠিক তেমনি আপনি একদিনেই কিন্তু ও কি বলবো নূর হয়ে উঠবেন, একদিনে আপনি রুথ হয়ে উঠবেন, তা কিন্তু না। আপনাদেরকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে কত তাড়াতাড়ি সেই প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আপনি নিজেকে স্ট্যাবলিশ করবেন, সেটা হচ্ছে আসল বিষয়। এই ঘুরে ফিরে প্রথম কথাতেই ইচ্ছে শক্তি, ইচ্ছে শক্তিটা যদি প্রবল থাকে, ইচ্ছে শক্তি যদি আপনার একেবারে যেটা বলে যে ওই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, একটা হাদিস আছে না, নিয়তেই আহ, অর্থটা কি দাঁড়ায় এখানে, কেউ যদি একটু সুন্দরভাবে বলতেন তাহলে খুব ভালো হতো। আমি যতটুকু জানি যে নিয়তেই ফলাফল চলে আসে। সকল কাজ নিয়াতের উপর নির্ভর করে, মানে সকল আমরা কাজ, যদি কোনো কাজ করতে চাই, নিয়াত যেরকম করব সেই কাজটা সেরকম ভাবেই হবে।
জিনিসটি মানে সুন্দরভাবে উনি বুঝিয়ে বললেন, খুব ভালো লাগলো। ধন্যবাদ মোহাম্মদ সোলাইমান। যে সকল কাজ নিয়তের উপরে নির্ভর করে, তো আপনার নিয়তটা যদি থাকে যে নিজেকে ব্র্যান্ড হিসেবে আপনি তৈরি করবেন, নিজেকে ভয়েস ইন্ডাস্ট্রিতে আপনাকে আলাদাভাবে সবাই চিনবে, তাহলে সেই জায়গাটাতে মনোযোগ দিন। টাকা পয়সা সময়ের সঙ্গে সঙ্গে এমনি চলে আসবে, ওটা আসে। আর ওটা তো রিজিকের ব্যাপার, যার কপালে যতটুকু ততটুকুই আসে, খুব একটা বেশিও আসে না, কমও আসে না। এই জায়গাগুলো কিছু বিশ্বাস রাখতে হয়। তো যাই হোক, আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম বা কথা বললাম, উচ্চারণ নিয়ে, উচ্চারণের স্থান নিয়ে, ছন্দের কিছুটা আলোচনা হচ্ছে। ছন্দের আর একটা ক্লাস নিব আমি, কেননা ছন্দ খুব বড় একটা জায়গা, তো শর্ট করে করা যাবে না, একদিন নিতে পুরো দিন লাগবে আমার। বিরাম বা পজ নিয়ে কথা বলেছি আমরা, গতি নিয়ে কথা বলেছি, এবং আরেকটা বিষয় অভিব্যক্তি। এই অভিব্যক্তি নিয়ে একটা পূর্ণাঙ্গ ক্লাস হবে, তারপরে একটু বলি, একটু আলোচনার মধ্যে থাকা দরকার। এক্সপ্রেশন বা অভিব্যক্তি, আমাদের শিল্পকলায় 9টা রস রয়েছে, 9টা অভিব্যক্তি রয়েছে। নাচেও এটা রয়েছে, অভিনয়ে রয়েছে, এই পাঠেও রয়েছে, আবৃত্তিতেও রয়েছে, 9টা রস। সেই রসগুলো বা সেই অভিব্যক্তিগুলো আমাদেরকে চর্চা করতে হবে। সেই নবরসের মধ্যে প্রথমটা হচ্ছে আদি রস। আদি রস নিয়ে আমি আলাদাভাবে আপনাদেরকে ওটা ক্লাস নিতে হবে। সেদিন সুলগ্নকে আমি ক্লাসে থাকতে দেবো না আর কি, ওরা এখন এটা জানার দরকার নাই। সুলগ্ন, যেদিন আদি রসের ক্লাস হবে তুমি থাকবে না। হুম, ওটা তুমি একটু বড় হবে আচ্ছা তারপরে। স্যার। ঠিক আছে। 1 মিনিট, আমি একটু জিনিসটা বের করে নিই। তো সেই নবরসের প্রথমটা হচ্ছে আদি রস, তারপরে হচ্ছে হাস্যরস, তারপরে করুণ রস, রৌদ্র রস, অদ্ভুত রস, বীর রস, ভয়ানক রস, বীভৎস রস, এবং সবশেষে শান্ত রস। আমি হাস্যরস থেকে আসি। এই রসের দ্বারা আমরা হাস্য, মানে বুঝতে পারছেন, হাসি, আনন্দ, কৌতুক, এই বিষয়গুলোর যেভাবে অভিব্যক্তি আমরা ফুটিয়ে তুলি, স্বাভাবিক ফেসটাকে একটু স্মাইলিং, যে লাইনগুলো পড়বেন ওটার মধ্যে যদি সেই অবশ্যই বিষয়বস্তু থাকতে হবে, আন্দাজে আন্দাজে দুঃখের বিষয়, নীলসি আসমান লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি, এটা করলে হবে না। কেননা নীলসিয়া আসমান এটা খুব করুণ রস। নীলসিয়া আসমান লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুঁকি, কাঁদে কোন ক্রন্দসি কারবালা ফোড়াতে, সে কাঁদনে আঁসু আনে শিবারে। রুদ্র মাতম উঠে দুনিয়া দামেশকে, জয়নালে পড়ালো এ খুনিয়ার বেশকে। হায় হায় হোসেনাই, ওঠে রোজ ঝঞ্ঝাই, তলোয়ার কেঁপে ওঠে এজিদের পাঞ্জায়। এখানে যদি আপনি এখন সে হাস্যরস দেন তাহলে কিন্তু হবে না। এখানে আপনাকে অ্যাজ পার কন্টেন্ট অনুযায়ী রসটা অ্যাপ্লাই, সেই অ্যাপ্লাই করতে গিয়ে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার ফেসিয়ালে সেটা আনতে হবে। যখন হাস্যরস একটু হাস্য, যখন করুণ রস চেহারাটাকে করুণ, ভয়েসটা একটু ভারী হবে, ধীরে ধীরে যাবে, করুণ যে বিষয়টাকে ফুটিয়ে তুলবে। রৌদ্ররস বা এটাকে রুদ্র রসও বলে, সংস্কৃততে রুদ্র বলে, বাংলায় আমরা রৌদ্র করে নিয়েছি। তেজোদ্দীপ্ত বিষয়। আপনি খুব তেজ আপনার মধ্যে রয়েছে, খুব মহাবীর, মানে কি ওই যে বলবীর, বলচির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, আমি শিখর হিমাদ্রি। এরপরে যেটা আসছে অদ্ভুত রস, আপনি বিস্মিত হয়েছেন একটা দৃশ্য দেখে, আপনি অবাক হয়েছেন, সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। আচ্ছা, টোনটা যেমন দরকার, ফেশিয়াল এক্সপ্রেশনও দরকার। ফেশিয়াল এক্সপ্রেশন যদি না আসে, টোনে সেটা রিফ্লেক্ট ফেলে না। আর যারা বাচিক শিল্পী তাদের একটা প্রধান সমস্যা কি, তারা মনে করে যে এটা ফেশিয়ালে আনার দরকার নেই, কারণ আমি তো অভিনয় করছি না, আমি ফেশিয়ালে আনবো কেন। কিন্তু আপনি যতই হাজার চেষ্টা করুন না কেন, ফেশিয়ালে যতক্ষণ পর্যন্ত আপনার এক্সপ্রেশন গুলো না আসবে, আপনার কণ্ঠে সেটা আসবে না।
এটা আপনাকে আনতেই। তারপর হচ্ছে বীর রস। বীর রস মূলত দেশপ্রেম, ভক্তি, এই বিষয়গুলো কাজ করে। এই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা বীর রসের মধ্যে আছে, বা এই ধরনের কবিতাগুলো দেশপ্রেমের ব্যাপার স্যাপার যে আছে, এটা একটু উপরের ইয়েতে থাকবে, ধীরে সুস্থে যাবে, অত বেশি লাফালাফি ঝাপাঝাপি নেই। ভয়ানক রস, শব্দের মধ্যে রয়েছে ভয় পেতে হবে, ভয়ের ব্যাপার স্যাপার রয়েছে। ভয় না পেলে কিভাবে আপনি এই রসটাকে আপনি নিয়ে নেবেন? কি ভয়ঙ্কর, কি বীভৎস! এই যে ভয়ঙ্কর ব্যাপারটা, প্রেশারে থাকতে হবে। শান্ত রস, আচ্ছা, ভয়ঙ্কর এবং বীভৎস এই দুটো খুব কাছাকাছি, কিন্তু এই দুটো রস। বীভৎসের মধ্যে একটু ঘৃণা থাকে, ভয়ানক রসের মধ্যে ঘৃণা থাকবে না। বীভৎসের মধ্যে কি করছি, অ্যাসিডে পড়া মুখ দেখলেই গা কেমন করে ওঠে। এই মডুলেশন গুলো দরকার রয়েছে। যখন আপনার ফেসিয়ালে আসবে, আপনার বডিতে জিনিসটা আসবে, তখন সেটা আপনার কণ্ঠে সুন্দরভাবে ট্রান্সমিট হবে। শান্ত রস, একদম শান্ত মন। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে এসেছে, ধরতে পারলে মনোবেরি, একদম শান্ত। যত রাগ দুঃখ সব শেষ হয়ে গেল। এবং এইটার একটা চর্চার পদ্ধতিও রয়েছে, কাউন্টিং করা। আমি অবশ্য এটা খুব ফলো করি। আহ, এটা অনেকে করেন না। এটা মূলত ইন্টারন্যাশনালি এই স্টাইলটা ফলো করা হয়, যে কাউন্টিং করা, 1 থেকে 10 গোনা। এমনি এমনি তো আপনি আর রস আনতে পারবেন না, সারাক্ষণ দুঃখের মধ্যেও থাকা যায় না, সারাক্ষণ ওই ভয়ানক পরিস্থিতির মধ্যেও থাকা যায় না। তাহলে এটা কিভাবে আমাকে চর্চা করতে হবে, এই ফেশিয়াল গুলো কিভাবে আনবে? খুব ভালো হয় সামনে একটা আয়না রেখে 1 থেকে 10 গোনা। সাপোজ আমি আনন্দ দিয়ে যাই, হাস্য, করুণ, রৌদ্র, অদ্ভুত। আচ্ছা, করুণ রসটা দিয়ে যাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপরে আমি যদি হাস্যরস দিয়ে যাই, আনন্দ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা খুব মানে, বাইরে থেকে কেউ যদি দেখে আপনাকে পাগল ভাববে, ভাবুক এ পাগলামি করছে, কি করছে না করছে। এইটার ইফেক্টিভনেসটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি কাজগুলো করতে যাবেন। ওটা না করা পর্যন্ত আসলে না, এইটা বোঝা যায় না যে আসলে আমি যে এগুলা শিখছি, এগুলা করছি। প্রত্যেকটা কাজেরই তো একটা তো প্রয়োগের জায়গা থাকা দরকার, যে কোথায় গিয়ে আপনি প্রয়োগটা করবেন। সেই প্রয়োগটা না থাকলে সেই জিনিসটা আসলে ওইভাবে ইয়ে হয় না। আমি একটা ভিডিও শেয়ার করতে চাই, একটু আমাকে সময় দিবেন।
ইউটিউবের স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? না, এখনো আসেনি। না জি স্যার, দেখা পাচ্ছি। যাচ্ছে না। ইউটিউবের স্ক্রিন তো আসেন না, আমি দেখতে আচ্ছা, পাচ্ছি না। আজকের কথাগুলো প্রায় ইকো হচ্ছে। ইকোতে অনেক কথাই বোঝা যাচ্ছে না। এবার বোধহয় স্যার আসছে, এখন তাই না? ইউটিউবের স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এটা আগে একটু দেখে নিন, তারপরে। সাউন্ড পাচ্ছেন? স্যার সাউন্ড এখনো শোনা যাচ্ছে না। এখনো তো প্লেই হচ্ছে না। শোনা যাচ্ছে না। আমি শুনতে পাচ্ছি না, বাকিরা পাচ্ছে কিনা জানি না। না, আমিও সাউন্ড আসলে শোনা শোনাই যাচ্ছে না। কিছু শোনা যাচ্ছে না। প্লেই তো বাফারিং হচ্ছে, হচ্ছে। বাফারিং হচ্ছে। প্লে হলে তো সাউন্ড শোনা যাবে। মোস্ট প্রবাবলি স্যারের ওখানে প্লে হয়েছে, কারণ ইয়েতে টাইমিং এ দেখাচ্ছে 31 সেকেন্ডের মতো প্লে হয়েছে, বাট আমরা শুনতে পাচ্ছি না অ্যাকচুয়ালি। ওইটা এই ইয়েতে দেখা যাচ্ছে আর কি। স্যার কি এটা আমাদের হচ্ছে, শুনতে হ্যাঁ, আপনাদেরকে আমি শুনতে পাচ্ছি। পাচ্ছেন? আচ্ছা, তবে আমরা ভিডিও যে প্লে করা হয়েছে সেটা আসলে কোনো শব্দ আসছে না। স্যার ফেসবুকে শোনা যাচ্ছে। হ্যাঁ, ফেসবুকে শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে। প্রথম ভালোবাসি, জানতে চাই কাকে আমি প্রথম চিঠি লিখি। কেউ বলে প্রথম গোপনে। ভিডিও রেজলিউশন ভারী হলে যেমন হ্যাঁ, আমি কি স্ক্রিনটা শেয়ার দিব? হ্যাঁ, জি দিতে স্যার। পারেন। না, ওটা তো ইয়েতে ফেসবুকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ফেসবুক থেকে।
জাস্ট মিনিট, আমি এখানে আসলে বেশ কয়েকটা ডিভাইসের কারণে আমাদেরকে একটু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। ডিভাইস আলাদা, তারপর অ্যাপস গুলোও তো আলাদা। হুম। ফেসবুকে হচ্ছে, আবার আমরা জুমেও ক্লাস করছি। আমার মতে করি, তারপর এটা রেকর্ডিং করে পরবর্তীতে আমাদের যদি গ্রুপে আপলোড করা হয়, যারা হ্যাঁ, দেখেনি তারা গ্রুপে দেখে নিতে পারে। গ্রুপে আপলোড করা এটা হবে। না, এভাবে করলে বেটার হয়। যদি আপনি একই সাথে দুইটা প্ল্যাটফর্মে করেন, আমার মনে হয় যে সিঙ্কিং এর যে সমস্যাটা হচ্ছে হুম। সেটা এই কারণেই হচ্ছে। এই যে এখন আমার আমার নিজের চেহারায় ভাইয়ার চেহারায় গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ফেসবুকে দেখা যাচ্ছে আমার জুম থেকে আউট হয়ে গেছে আর কি। করি তারপরে এবার ঠিক আছে মনে হয়। এখনো আসেনি স্যার। আচ্ছা, অসুবিধা নাই। এখানে ওই যে একটা এক্সটার্নাল ইয়ে দিয়েছি বলেই এই সমস্যাটা হয়েছে আর কি। ইউটিউবের লিঙ্ক এখানে দিতে গিয়ে এই ঝামেলাটা হলো, আমার ফেসটাই নাই হয়ে গেছে। হ্যাঁ, এই অবস্থা থেকে একটা লাইন মনে পড়লো, কবিতার লাইন, যে হারিয়ে গেছো অন্ধকারে, পাইনি খুঁজে আর। বাহ, কাজী নজরুলের চৈতি হওয়া। চমৎকার। নজরুলের কবিতাগুলো খুব কঠিন। ফেইল টু স্টার্ট দ্য ভিডিও ক্যামেরা, প্লিজ সিলেক্ট অ্যানাদার ভিডিও ক্যামেরা। এখন এটা আবার বন্ধ করে আমাকে ইয়ে করতে হবে, দরকার নেই, আমরা ক্লাস নিচ্ছি, ক্লাসটা চলতে থাকুক। আম, যে বিষয়টা হচ্ছে, আচ্ছা আমি একবার বেরিয়ে গিয়ে আবার ঢুকি, তাহলে পরে সবার জন্য সুবিধা হবে, যেহেতু আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে। আপনারা থাকুন। এটাই ভালো হয় ভাইয়া, এটাই ভালো হয়। হ্যাঁ, আমি বেরিয়ে গিয়ে আবার ঢুকছি। এই সমস্যাটা হয়েছে।